সবাইকে স্বাগত জানাচ্ছি পাশ করি অ্যান্টিবায়োটিকের পক্ষ থেকে। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, তেজগাঁও কলেজের একজন প্রভাষক। তোমাদের সামনে চলে আসছি পাশ করি অ্যান্টিবায়োটিকে বাংলা দ্বিতীয় পত্র নিয়ে। সামনে আমাদের ভর্তি পরীক্ষা। আমাদেরকে পেতে হবে আমাদেরকে পেতে হবে কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত সাবজেক্টে পড়ার সুযোগটি। আর এই জন্যই তোমাদেরকে এই সফলতা নিশ্চয়তা দেওয়ার জন্যই এই সফলতাকে আরো সহজ করার জন্য তোমাদের সামনে আমরা নিয়ে আসছি পাশ করি অ্যান্টিবায়োটিক। পড়বা, পাশ করবা এবং আবার পড়বা। কোথায় পড়বা? যে প্রতিষ্ঠানে তুমি পড়তে চাও। চলো আমরা শুরু করি আজকের পড়াশোনা। লেটস গো ফর ইট। সো প্রথমেই আমাদের সেটি হচ্ছে প্রকৃতি। আচ্ছা, প্রকৃতির সাথে যুক্ত আছে আরেকটা ধারণা, যেটাকে আমরা বলছি হচ্ছে প্রত্যয়। তো প্রথমে আমরা একটু প্রকৃতির ব্যাপারটা বুঝি। এই প্রকৃতি কিন্তু আমার মাদার নেচার না। এই প্রকৃতি হচ্ছে বাংলা ব্যাকরণে প্রকৃতি হচ্ছে একটা আলাদা অর্থ বহন করে। সেটা হচ্ছে যে কোনো শব্দের মূল অংশ, এইটাকে বলা হচ্ছে প্রকৃতি, এবং যার সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে একটি শব্দ গঠিত হয়। যেমন ধরো একটি শব্দ চলন। এই চলনটিতে কি হয়েছে? চল নামক যে প্রকৃতিটি আছে, সেই চল প্রকৃতির সাথে অন নামক প্রত্যয়টি যুক্ত হয়ে যে শব্দটি তৈরি হয়েছে সেটিকে বলছি আমরা চলন। এখন হচ্ছে প্রকৃতির ভিতরে যেগুলো ক্রিয়া বা কোনো কাজ করা বোঝায়, সেখানে হচ্ছে এই রুট ওভার চিহ্নটা বসানো হয়। তো এই জায়গা থেকে প্রকৃতি আবার দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে ধাতু বা ক্রিয়া প্রকৃতি, আরেকটা হচ্ছে নাম প্রকৃতি বা প্রতিপাদিক। আচ্ছা, ধাতু বা ক্রিয়া প্রকৃতি কি? ধাতু বা ক্রিয়া প্রকৃতি হচ্ছে এই যে ক্রিয়াবাচক শব্দের যে মূল অংশ, বা যেখান থেকে আসলে ক্রিয়াবাচক শব্দ গঠিত হয়। ক্রিয়া মানে কোনো কিছু করা, যেমন হাঁটা, ঘুমানো, চলা, বিসলা, নেয়া, দেয়া, খাওয়া। এই যে ক্রিয়ার যে মূল অংশ, তাকে আমরা বলছি ধাতু। মাথায় রাখতে হবে এই ধাতু বা ক্রিয়া প্রকৃতির সামনে সবসময় এই রুট ওভার বা এই চিহ্নটি ব্যবহৃত হয়। যেমন ধরো কর যোগ এ হলো কি করে, আবার পর যোগ আ হলো হচ্ছে পড়া। একইভাবে যখন কিনা এটি ধাতু না হয়ে অন্য কোনো নাম শব্দ, স্পেশালি কোনো বিশেষণ মানে কোনো কিছু নাম বোঝায়, এই যে নাম যে শব্দ মানে কোনো কিছু নাম বোঝায়, তখন সেটাকে আমরা বলছি নাম প্রকৃতি বা প্রতিপাদিক। এবং নাম প্রকৃতিতে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, এখানে কিন্তু রুট ওভার নাই। খেয়াল করো, এখানে কিন্তু আমার রুট ওভার ওই চিহ্নটি নাই। তাহলে আমাদের দাঁড়াচ্ছে প্রকৃতি হচ্ছে কয় প্রকার? প্রকৃতি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ধাতু বা ক্রিয়া প্রকৃতি, আর একটা হচ্ছে নাম প্রকৃতি। ধাতু বা ক্রিয়া প্রকৃতির উপরে এই রুট ওভার চিহ্নটি বসে, কিন্তু প্রতিপাদিক বা নাম মানে যে প্রকৃতিটি হচ্ছে কোনো কিছু নামকে বোঝায়, অথবা অন্যভাবে বলতে গেলে যেখানে বিভক্তি থাকে না, সেটাকে আমরা বলছি প্রতিপাদিক, এবং সেখানে রুট ওভার চিহ্নটি ব্যবহৃত হয় না। এখন এখান থেকে আমাদের পরীক্ষায় এমসিকিউ কি আসতে পারে? এমসিকিউ আসতে পারে প্রকৃতি বলতে কি বোঝায়, প্রকৃতি বোঝাতে কোন চিহ্নটি ব্যবহৃত হয়। তার আগে আমি একটু বোর্ডটা মুছে নিই। সেকেন্ড হচ্ছে প্রকৃতি কত প্রকার, ক্রিয়া প্রকৃতি কাকে বলে, নাম প্রকৃতি কাকে বলে। এই 4-5টা প্রশ্ন আমরা এখান থেকে, যদি কোনো প্রশ্ন আসে, আমরা এখান থেকে এরকম একটা প্রশ্ন আশা করতে পারি। তো আমরা যেহেতু শব্দের আগের অংশ প্রকৃতিটি বুঝলাম, চলো এবার আমরা চলে যাই প্রত্যয়টা বোঝার জন্য। এই প্রত্যয় কিন্তু কোনো সংকল্প নয়, তবে এই প্রত্যয় কি দেখি। এই প্রত্যয় হচ্ছে প্রকৃতির সঙ্গে যা যুক্ত হয় নতুন শব্দ গঠন করে। একটু খেয়াল করো, এইখানে যে চল বা এইখানে ধরো হচ্ছে লাজ, এই শব্দগুলোর কিন্তু একটা অর্থ আছে, কিন্তু লাজের সাথে যখন যুক্ত হচ্ছে উখ, এই উখের কিন্তু কোনো অর্থ নাই। আবার ধরো চলের সাথে যখন অন যুক্ত হচ্ছে বা নাচের সাথে যখন উনে যুক্ত হচ্ছে, তখন কিন্তু তার কোনো অর্থ নাই। তার মানে হচ্ছে প্রকৃতির সাথে যা যুক্ত হয় তার হচ্ছে নিজস্ব কোনো অর্থ থাকে না, বরং এটি হচ্ছে শুধুমাত্র শব্দ তৈরিতে সহযোগিতা করে। এই জায়গা থেকে প্রত্যয় আবার দুই প্রকার, একটা হচ্ছে কৃত প্রত্যয় আর একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। কৃত প্রত্যয় কি জিনিস? কৃত প্রত্যয় দেখো সামনে আছে কি ক, মানে হচ্ছে ক্রিয়া। এই যে ক্রিয়া মানে ক মানে ক্রিয়া, মানে ক্রিয়ার সাথে যা যুক্ত হয় তাকে আমরা বলছি কি? তাকে আমরা বলছি কৃত প্রত্যয়। মানে ক্রিয়ার সাথে অথবা ধাতুর সাথে অথবা যেটা কোনো কাজ করা বোঝায় তার সাথে যে প্রত্যয়টা যুক্ত হয়
তার নাম হচ্ছে কৃৎ প্রত্যয়। তাহলে যেটি ধাতু নয়, যেটি কোনো কিছু করা বোঝায় না, যেটি একটি নামকে বোঝায়, তার সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। এখন হচ্ছে এইখানটাতে আমি আরেকটু পিছনে চলে যাই, সেটা হচ্ছে এই যে কৃৎ প্রত্যয় দিয়ে যে শব্দটি হয় তাকে আমরা বলি কৃদন্ত পদ। কি বলি স্যার? আমরা বলি কৃদন্ত। আবার যখন কিনা তদ্ধিত প্রত্যয় থেকে যখন শব্দটি তৈরি হয় তখন তাকে বলি আমরা তদ্ধিতান্ত শব্দ বা তদ্ধিতান্ত শব্দ। আচ্ছা, এখন যেটা হচ্ছে বিষয়, তাহলে এই যে আমি দেখলাম কৃদন্ত শব্দ, আবার হচ্ছে একইভাবে আমরা দেখলাম তদ্ধিতান্ত, মানে কৃৎ প্রত্যয় থেকে যে শব্দটি হয় তাকে আমরা বলছি কৃদন্ত, তদ্ধিত প্রত্যয় থেকে যে শব্দটি হয় তাকে আমরা বলছি তদ্ধিতান্ত। মানে কৃৎ প্রত্যয় থেকে কৃদন্ত, তদ্ধিত প্রত্যয় থেকে তদ্ধিতান্ত। একইভাবে তদ্ধিত প্রত্যয় এবং কৃৎ প্রত্যয় কিছু প্রকারভেদ আছে। বেসিক্যালি কৃৎ প্রত্যয় দুই প্রকার, একটা হচ্ছে খাঁটি বাংলা, মানে একদম যে প্রাচীন বাংলা বা অথবা এখানকার দেশি যে ভাষাগুলো, স্পেশালি নিষাদ ভাষা বা অস্ট্রিক ভাষা থেকে এখানকার অধিবাসীরা হাজার হাজার বছর যাবৎ যে শব্দগুলো ব্যবহার করতে, মানে হাট, এই শব্দগুলার সাথে যে প্রত্যয় যুক্ত হয় সেটাকে আমরা বলি খাঁটি বাংলা। আবার যেটা সংস্কৃতি থেকে আনা হয়েছে, যেমন হচ্ছে কৃদন্ত, অন্ত, কৃতযক অন্ত, কৃদন্ত, এই অন্ত নিজেই হচ্ছে একটা সংস্কৃত কৃৎ প্রত্যয়। আচ্ছা, এখন আবার একইভাবে তদ্ধিতান্ত একটু তিন প্রকার, একটা হচ্ছে বাংলা, সংস্কৃতে, আবার হচ্ছে বিদেশি। মানে একটা হচ্ছে বাংলা থেকে আসছে, মানে খাঁটি বাংলা থেকে, আর একটা সংস্কৃত ভাষা থেকে আসছে, আর এটা হচ্ছে বাংলা সংস্কৃত বাদে আরবি, ফার্সি, ইংরেজি, ফ্রেঞ্চ, জাপানিজ, যে এই শব্দগুলো থেকে যে প্রত্যয় আসছে সেটাকে আমরা বলছি বিদেশি প্রত্যয়, বিদেশি তদ্ধিত প্রত্যয়। এখন তাহলে আমরা একটু দেখি এইখান থেকে কোন কোন এমসিকিউ গুলো আমাদের পরীক্ষায় আসতে পারে। চলো আমরা যাই। এইখান থেকে যদি তোমরা একটু খেয়াল করো, প্রথমটা হচ্ছে প্রত্যয় কাকে বলে বা প্রত্যয় কি, এটা হচ্ছে একটা এমসিকিউ। সেকেন্ড হচ্ছে প্রত্যয় কত প্রকার, একটা এমসিকিউ। তারপরে কৃদন্ত শব্দ কি, একটা এমসিকিউ। তারপরে হচ্ছে তদ্ধিতান্ত শব্দ কি, একটা এমসিকিউ। এরপর হচ্ছে কৃৎ প্রত্যয় কয় প্রকার এবং তদ্ধিত প্রত্যয় কয় প্রকার, এইটা একটা এমসিকিউ। সো আমাদের যদি পরীক্ষায় আসে তাহলে আমরা আশা করতে পারি এই প্রত্যয়ের জায়গা থেকে এই 5টা বা 6টা প্রশ্ন আমাদের পরীক্ষা আসতে পারে। চলো আমরা দেখলাম বেসিক্যালি কৃৎ প্রত্যয়, দেখলাম প্রকৃতি এবং প্রত্যয় এটি কি, এবং এর সম্পর্কে আমরা সংক্ষেপে একটা বিস্তারিত আলোচনা করলাম। এখন তাহলে আমরা চলে যাই, কোথায় চলে যাব? এখন আমরা চলে যাই এই কৃৎ প্রত্যয় এবং তদ্ধিতান্ত প্রত্যয় থেকে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখে আমাদের আলোচনাটা শেষ করব। লেটস গো। এইখানটাতে আমাদের আজকে প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি নাম, প্রকৃতি বা প্রতিপাদিকের উদাহরণ? একটা সহজ জিনিস, যে ক্রিয়ার আগে রুট ছিল, রাইট, কিন্তু নামের আগে কিন্তু এই চিহ্নটা ছিল না। চিহ্নটা নাই কোথায়? এখানে নাই। তার মানে এইটা হচ্ছে আমার নাম প্রকৃতি। ঠিক আছে, তো আমরা এখান থেকে দেখলাম যে নিচে যে 4টা অপশন দেয়া আছে, যেমন করযোগ এ করে, পরযোগ এ পরে, লাজযোগ উক লাজুক, এবং হচ্ছে নাচযোগ অন নাচন, এই জায়গা থেকে শুধুমাত্র রুট ওভারটা নাই হচ্ছে লাজের উপরে। তার মানে লাজ হচ্ছে একটা নাম প্রকৃতি বা প্রতিপাদিক। এখন শেষ করার আগে আমরা একটু কয়েকটা গুরুত্বপূর্ণ উদাহরণ দেখি। যেমন উড়ন্ত, উড়যোগ অন্ত, কবিত্ব, কবিযক্ত, বন্ধুত্ব, বন্ধুযক্ত, কারিগর, কারি যোগ গর, সামাজিক, সমাজ যোগ স্নিক, বা এটাকে অনেক ক্ষেত্রে আবার ইকও বলা হয়ে থাকে। হ্যাঁ, সমাজ যোগ স্নিক বা ইক। এখন প্রশ্নটি হচ্ছে এই যে এই যে আমরা 5টা দেখলাম, 5টার ভিতরে কিন্তু কৃৎ প্রত্যয় বা ধাতু কয়টা আছে? দেখো তো, রুট কয়টা আছে? রুট মানে একটা। এটাই হচ্ছে কৃৎ, এটাই কি স্যার? এটাই হচ্ছে আমার ধাতু। তার মানে এইটা হচ্ছে মানে ক্রিয়া প্রকৃতি এটা। তাহলে এই ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয় তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি কৃৎ প্রত্যয়। এবং এইখান থেকে যে শব্দটা তৈরি হইল তাকে আমরা বলি কৃদন্ত শব্দ। একইভাবে কবি, বন্ধু, কারি, সমাজ, এই 4টা হচ্ছে আমার কি? 4টা হচ্ছে নাম। তার মানে এর সাথে যে প্রত্যয় যুক্ত হয়েছে সেই প্রত্যয় ত, ত, গ, স্নিক, এইটাকে আমরা বলি হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তার মানে তদ্ধিত প্রত্যয় থেকে যে শব্দ হয়
তাকে আমরা বলি তদ্ধিতান্ত শব্দ বা তদ্ধিতান্ত পদ। তদ্ধিতান্ত পদ হচ্ছে এখানে কবিত্ব, বন্ধুত্ব, কারিগর এবং সামাজিক। তার মানে আমরা আমরা প্রকৃতি এবং প্রত্যয়ের আলোচনা করলাম, 5টা উদাহরণ বিশদভাবে দেখলাম এবং একটা এমসিকিউ আমরা পড়লাম। সো এর মধ্য দিয়ে আমরা আমাদের প্রকৃতি প্রত্যয় আলোচনাটা কভার করলাম এবং এই আলোচনাটা এই পর্যন্তই। আশা করি পরীক্ষায় এখান থেকেই তোমরা প্রশ্ন পেয়ে যাবে। এখন আলোচনা করব ধাতু। ধাতু কি? ধাতু আমরা একটু আগের ক্লাসে দেখেছি যে ধাতু হচ্ছে যে ক্রিয়ামূল, ঠিক আছে? যেমন চল যোগ অন্ত, চলন্তের চল, এখানে লিখেই যাও, ধরো এই যে চল যোগ অন্ত, এই যে চলন্ত, হ্যাঁ, এই যে চল, এইটাকে আমরা বলছি হচ্ছে ধাতু। এখন আমরা একটু সংক্ষেপে দেখব ধাতু কত প্রকার ও কি কি হতে পারে। ধাতু বেসিক্যালি 3 প্রকার। প্রথমটি হচ্ছে যৌগিক ধাতু, তারপরে হচ্ছে সাধিত ধাতু, তারপরে হচ্ছে মৌলিক ধাতু। আচ্ছা, এখন আবার এইখানে আবার আরেকটু প্যাচ লাগছে, সেটা হচ্ছে মৌলিক ধাতু আবার 3 প্রকার, আবার সাধিত ধাতু হচ্ছে আবার 3 প্রকার। আচ্ছা, তাহলে মৌলিক ধাতু 3 প্রকার কিরকম? একটা হচ্ছে বিদেশি ধাতু, মানে আরবি, ফার্সি, ফ্রেঞ্চ, জার্মান, পার্সিয়ান, মানে এই বাইরের দেশের যে ভাষা থেকে যে ধাতুগুলো আসছে তাদেরকে আমরা বলি বিদেশি ধাতু। দ্বিতীয়টা হচ্ছে খাঁটি বাংলা ধাতু, মানে এই অত্র অঞ্চলে স্পেশালি নিষাদ জাতির ভাষা থেকে বা অন্য যে চীন, বেটচেনিয়া বা অন্য যে ভাষা যেগুলো ছিল সেখান থেকে যে শব্দগুলো বা যে ধাতুগুলো আমাদের কাছে আছে সেটাকে আমরা বলছি খাঁটি বাংলা ধাতু। এবং সংস্কৃত ভাষা থেকে, মানে ক্রি, এটা সংস্কৃত ধাতু, সংস্কৃত ভাষা থেকে যে ধাতুটা আমাদের ভাষায় আসছে তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি সংস্কৃত ধাতু। এরপরে আমরা যাচ্ছি সাধিত ধাতু। সাধিত ধাতু আবার 3 প্রকার। একটা হচ্ছে অনুকরণাত্মক, মানে যেটা হচ্ছে অনুকরণ করে কোনো কিছু ডাক বা কোনো কিছুকে। দ্বিতীয়টা হচ্ছে নাম ধাতু, মানে হাতাহাতি। হাতাহাতি মানে হাত হাত না, মারামারি। এই যে এখানে হাত কিন্তু ধাতুর মতো কাজ করতেছে, আসলে একটা নাম পদ, এইটাকে আমরা বলছি নাম ধাতু। আর একটা হচ্ছে প্রযোজক, নিজে করে না, করায়। ওই যে মুভি সিনেমা আছে না, ওই যে ডিরেক্টর নিজে করে না, হ্যাঁ, কিন্তু মানুষের করায়। যেমন আমি বাচ্চাটাকে ভাত খাওয়াই, মানে এইটাকে আমরা বলছি, মানে এই যে মানে অন্যকে করায়, এই যে প্রযোজনার যে করে তাকে আরেকটা নাম বলে নিযন্ত, এটাকে আমরা বলছি প্রযোজক ধাতু। তার মানে খুব সংক্ষেপে এখনকার আলোচনায় ধাতুর একটা বিস্তারিত ক্লাসিফিকেশন আমরা দেখলাম। তাহলে এখান থেকে প্রশ্ন কি কি আসতে পারে? এখান থেকে প্রশ্ন আসতে পারে খুবই সিম্পল কিছু প্রশ্ন। প্রথমত মৌলিক ধাতু কত প্রকার? এটা 3 প্রকার। সাধিত ধাতু কত প্রকার? 3 প্রকার। ধাতু নিজে কয় প্রকার? 3 প্রকার। এই 3টা প্রশ্ন এখান থেকে যে কোনো সময় চলে আসতে পারে। তাহলে চলো আমরা একটু দেখি যে এই আলোচনাতে আমাদের পরীক্ষায় কোন এক প্রশ্ন আসতে পারে। তার ছোট্ট একটা এক্সাম্পল, লেটস গো ফর ইট। সেটি হচ্ছে খুব সিম্পল, নিচের কোনটি মৌলিক ধাতুর অন্তর্ভুক্ত? এইখানে একটু খেয়াল করো তো, মৌলিক ধাতুর মাঝে কি ছিল? বিদেশি, খাঁটি বাংলা আর সংস্কৃতি। তার মানে দেখো তো, বিদেশি কি আছে? নাই। আমি লিখলাম বিদেশি, হ্যাঁ, এই বিদেশি নাই। আচ্ছা, খাঁটি বাংলা এটা কি আছে? এটাও নাই। তাহলে রইল কি? শুধুমাত্র হারাধনের একটা ছেলে, যে হচ্ছে সংস্কৃত ধাতু, এইটা আছে। তার মানে এর উত্তর হচ্ছে সি। সো এর মধ্য দিয়ে আমরা কি করলাম? এর মধ্য দিয়ে আমরা ধাতুর আলোচনাটি করলাম এবং একই সাথে এই ধাতুর আলোচনাটি করতে যে আমরা দেখলাম এখান থেকে কোন কোন প্রশ্ন আসতে পারে এবং একটা স্যাম্পল এমসিকিউ আমরা পড়লাম। এখনকার আলোচনা খুব ছোট্ট একটি আলোচনা, আমরা এই আলোচনাটি শেষ করলাম। আমি বিশ্বাস করি পাশ করি অ্যান্টিবায়োটিক বাংলা 2য় পত্রের ধাতুর এই ক্লাসিফিকেশন থেকে যদি কোনো প্রশ্ন আসে এর মধ্যেই থাকবে। এখন আমরা দেখব বাংলার ভাষা 2য় পত্র, মানে বাংলা ব্যাকরণের যে 2য়, মানে বাংলার যে 2য় পত্রটি বা ব্যাকরণ আছে তার
একটা অন্যতম কঠিন যা টপিকস, যা দেখলে আমাদের অনেকেরই ভয় আসে, কিন্তু আমি বিশ্বাস করি পাশ করিতে ছাত্ররা ভয় পায় না, ক্ষেত্র বিশেষে তারা ভয় দেখায়। চলো তাহলে সেই ভয় দেখানোর জন্য সন্ধি নিয়ে একটু আলাপ করে আসছি। লেটস গো ফর দ্যাট। প্রথমে আসুক সন্ধি। সন্ধি কি তা বোঝার আগে একটু বুঝি তো সন্ধির অর্থ কি। সন্ধি শব্দের অর্থ হচ্ছে ধ্বনির মিলন। তাহলে এই যে মিলনটা কিভাবে হবে, আচ্ছা, সন্ধি শব্দের অর্থ হচ্ছে ধ্বনির মিলন। এখন এই যে দুইটা ধ্বনি কিভাবে মিলিত হয় বা একত্রিত হয়, দ্রুত উচ্চারণ করতে গিয়ে তারা একে অপরের সাথে মিলে যায়। মজার বিষয়টা হচ্ছে সন্ধি শব্দটা নিজেও কিন্তু এভাবে মিলে যেয়ে তৈরি হয়েছে। যেমন সম যোগ ধৃ যোগ ই, সন্ধি। সম যোগ ধৃ যোগ ই মানে এর নিজেও বেসিক্যালি সম যোগ ধি, মানে এর নিজেও হচ্ছে দ্রুত উচ্চারণের কারণে মিলে গিয়ে এটি তৈরি হয়েছে। এই জন্য আমরা কিন্তু বলি না সন্ধি, আমরা বলি কি সন্ধি। মানে সন্ধি শব্দটা আবার নিজেই একটা সন্ধির উদাহরণ। এবং এইখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, এই যে বাংলাদেশে কিছু এক্সেপশন আছে না, কোনো কিছুর মধ্যে পড়ে না, নিয়মকানুনের মধ্যে বাংলা ব্যাকরণের এরকম কিছু জিনিসপত্র আছে যা কোনো নিয়মের ধার ধারে না। ঠিক আছে, এই যে নিয়মের ধার ধারে না, এইটাও একটা নিয়ম, মানে অনিয়মও একটা নিয়ম। ঠিক আছে, এইটাকে আমরা বলছি নিপাতনে সিদ্ধ। মানে ও কেমনে সিদ্ধ হয়েছে কেউ জানে না ভাই, কোনো নিয়মের মধ্যে পড়ে না, তাই ওর নিয়ম হচ্ছে অনিয়ম। এই অনিয়মটাকে বলতেছি আমরা নিপাতনে সিদ্ধ। এখন সন্ধি বেসিক্যালি কয় প্রকার? বাংলা ভাষায় সন্ধি দেখতে পাই আমরা দুই প্রকার, বাংলা সন্ধি আর একটা হচ্ছে তৎসম সন্ধি। মানে ওই যে খাঁটি বাংলা শব্দগুলো থেকে যে শব্দ সন্ধিটা আসছে, আর তৎসম, মাথায় রাখতে হবে তৎসম, তাহার সমান, কাহার সমান, তোমার মাথায় যে আছে তাহার সমান নয়, সে হচ্ছে সংস্কৃতির সমান। এইটা হচ্ছে একদম সংস্কৃত ভাষা থেকে যে সন্ধিগুলো আসছে। এইটা আবার দুই প্রকার, স্বরসন্ধি, মানে স্বরে স্বরে স্বর, ওই অ আ ই উ, স্বরে স্বরে স্বর, এটা হচ্ছে স্বরসন্ধি। আর এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি, মানে ব্যঞ্জন ধ্বনিতে যে সন্ধি। তৎসম সন্ধি হচ্ছে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি মানে স্বরে স্বর, মানে অ আ ইউ এগুলা যোগ হয়ে যা হয়েছে ব্যঞ্জন, মানে অ আ ইউ না, ক খ গ ঘ, এই যেগুলা হচ্ছে যখন যুক্ত হচ্ছে বলা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। আর একটা স্পেশাল সন্ধি তৎসমতে আছে, সেটা হচ্ছে বিসর্গ চিহ্নের যখন ব্যবহার হয় তখন সেটাকে আমরা বলছি বিসর্গ সন্ধি। তাহলে একটু দেখি এখান থেকে প্রশ্ন কি কি আসতে পারে। প্রথম প্রশ্ন, তার আগে বোর্ডটা একটু মুছে নিই, তাহলে প্রশ্নগুলো দেখা সহজ হবে। সন্ধি অর্থ কি? প্রথম এমসিকিউ। সন্ধি কাকে বলে? দ্বিতীয় এমসিকিউ। সন্ধির ফুল অর্থ কি? তৃতীয় এমসিকিউ। নিপাতনে সিদ্ধ কি জিনিস? চতুর্থ এমসিকিউ। এরপরে এই যে আমরা ক্লাসিক্যাল টেবিলেশনটা দেখলাম বা ক্লাসিফিকেশনটা দেখলাম, শ্রেণীবিন্যাসটা দেখলাম, এই শ্রেণীবিন্যাসের জায়গা থেকে সন্ধি কয় প্রকার? একটা এমসিকিউ। বাংলা সন্ধি কয় প্রকার? একটা এমসিকিউ। তৎসম সন্ধি কয় প্রকার? আরেকটা এমসিকিউ। এবং এখান থেকে আশা করা যায় এই প্রশ্নগুলোর ভিতরেই পরীক্ষায় আসবে। এইবার আমরা চলে যাই, কোথায় যাব? সেটা হচ্ছে প্রথমে তো একটা প্রকারভেদ দেখলাম, এবার আমরা একটু ইফেক্টিভলি বোঝার জন্য আরেকটা প্রকারভেদ দেখব, স্বরসন্ধি, স্বরে স্বর। ওকে, অ আ আ অ আ মানে স্বরে স্বর। ব্যঞ্জন সন্ধি কিন্তু স্বরে স্বর না। ওই যে এক মানে এই যে কি বলে, যে আমি কফি খাচ্ছি এবং হচ্ছে তোমার ক্লাস নিচ্ছি, কফির ভিতরে যদি একটা মশা পড়ে, মশার পরিমাণ বেশি না কফির পরিমাণ বেশি? অবশ্যই মশার পরিমাণ কম, কফির পরিমাণ বেশি, কিন্তু কফিটা কিন্তু খাওয়া যাবে না। এই ব্যঞ্জন সন্ধি হচ্ছে ওই রকম দুধের মধ্যে ছানা, ওই যদি একটুখানি ব্যঞ্জন ঢুইকা যায় ওই আর স্বরসন্ধি থাকে না, ওই হয়ে যায় ব্যঞ্জন সন্ধি। তার মানে হচ্ছে স্বরসন্ধির সাথে ব্যঞ্জন সন্ধি ব্যঞ্জন, আবার ব্যঞ্জন সন্ধির সাথে স্বরসন্ধি ওইটাও ব্যঞ্জন। আবার যদি ব্যঞ্জন ব্যঞ্জন একত্রিত হয়, ভাইবা নিও না, মাইনাসে মাইনাসে প্লাস, ওইটাও ব্যঞ্জন সন্ধি। ওকে, এখন এর বাইরে আরো দুটো হচ্ছে বিসর্গ সন্ধি, যেটা আমরা বিসর্গ দিয়ে করি,
আরটা ওই যে বেয়াদব, কথা শুনে না, নিপতনে সিদ্ধ, অনিয়ম যার নিয়ম, এটা একটা সন্ধি। এখন আমরা যদি এখান থেকে প্রশ্ন তেমন একটা আসবে না, তো এইটা আমরা বুঝলাম শুধুমাত্র সামনের নিয়মগুলা ভালো করে আত্মস্থ করার জন্য। লেটস গো ফর দ্যাট। প্রথম হচ্ছে ব্যঞ্জন সন্ধি, কঠিনটাতে শুরু করলাম। ওই কি বলছিলাম, ব্যঞ্জন স্বর, স্বর ব্যঞ্জন, মানে ব্যঞ্জনের লগে স্বর, স্বরের লগে ব্যঞ্জন। এরপরে আমরা এই দুইটা দেখতেছি এবং পাশাপাশি আমরা দেখতেছি যে আদার্স কিছু নিয়ম দেখতেছি, যেখানে আমরা মানে এই ব্যাপারগুলো ক্লিয়ার হতে পারবো। প্রথমে হচ্ছে নিয়মটা ক চ ট ত প, এরপরে স্বর আসলে লাভ দিয়া দুই ঘর পিছায় যায়। ক হয় গ, স হয় জ, ড হয় উ, ত দ প ব, এই অবস্থা হয়। যেমন দিগ্যোগ অন্ত, দুই ঘর পিছায় দিগন্ত। বাগযোগ আড়ম্বর, দুই ঘর পিছায় বাগাড়ম্বর। 2 নম্বর একটা ইয়া সহ, সহ, সহ যদি দুইবার আয়, হ্যাঁ আবার দুইবার হয়ে যায়। কেমনে, মানে ছয় একবার হলে দুইবার হয়ে যায়। থাকে না কিছু মানুষ একাই 100 জনের ওই ছয়ের কাহিনী সইরা ওই কি করে, স্বরধ্বনির পরে ছ আসলে সসা হয়ে যায়, সসা হয়ে যায়। কিরকম, এক যোগ ছাত্র একাছত্র, তারপর কথা যোগ চলে কথা চলে। সেকেন্ড হচ্ছে ত এবং ধয়ের পরে চ এলে চ ডাবল হয়ে যায়। কেমন, সযোগ চিন্তা, চ ডাবল হয়ে সচিন্তা। আবার হচ্ছে বিপদযোগ চয়, চ ডাবল হইয়া কি স্যার, চ ডাবল হইয়া বিপদচয়। এই পাশে যদি একটু দেখি, সেটা হচ্ছে ত এবং ধয়ের পরে জ এলে জটা ডাবল জব হয়ে যায়। যেমন সযোগ জন, সজ্জন দুইবার। বিপদযোগ জাল, বিপদ জাল দুইবার। এই দয়া কিন্তু দয়ের খবর নাই, তয়ের খবর নাই। ময়ের পরে জ র ল ব স স স হ, এগুলা হইলে ডিরেক্ট অনুস্বর। কিরকম দেখো, সমের পরে জ, এই যে জ, তার মানে সংযম অনুস্বর। সমের পরে ব, সংযোগ বাদ সংবাদ। এইখান থেকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যঞ্জন সন্ধির 5টা নিয়ম দেখলাম। এখন আমরা মুভ করব কোথায়, এখন মুভ করবো আমরা স্বর সন্ধিতে। এবার শুধু অ আ ই ইউ এর খেলা। হ্যাঁ, লেটস গো। দেখেন তো, অ বা আ, অ বা আ মানে যাই আক, অ বা আ, অ বা আ মানে অ আ ওয়া ওয়া হইলে আ হয়ে যাবে। যেমন হচ্ছে অ নর, আধম আ, অ আ হয়ে গেছে আ, নরাধম। বিদ্যা আ, আলয় আ হয়ে গেছে বিদ্যালয়। ও আ এরপর ই থাকলে কি হয়, এ হয়ে যায়। শুভযোগ ইচ্ছা, একদম এ শুভেচ্ছা। আবার হচ্ছে মহাযোগ ইস, একদম এ হতায় গেছে মহেশ। এরপরে হচ্ছে অ আর পরে উ যাই থাকুক না কেন ও হয়ে যাবে। ওই যে ও করে ও, হ্যাঁ ওইটা ও। ও আর পরে উ থাকলে ও হয়ে গেল। কিরকম, সূর্যযোগ উদয়, সূর্যোদয়। যথাযোগ উচিত, যথোচিত। দেখো এই উ হয়ে গেছে ও, উ হয়ে গেছে ও। এই পাশে যদি দেখি, ইর পরে যাই থাকুক না কেন ই ছাড়া হইব কি জানো, হইব হচ্ছে জফালা, অত্যন্ত। এই যেমন ইন ছাড়া যে কোনো কিছু মানে অ, ই ছাড়া যে কোনো কিছু হয়ে গেছে জফালা। অতিযোগ অন্ত, অত্যন্ত। প্রতিযোগ উত্তর, প্রত্যুত্তর। উর পরে ভিন্ন স্বর থাকলে কি হয়, জফালা হয়। যেমন সরি ছোট ভ হয়। কিরকম, সুযোগ অল্প, স্বল্প। দেখো ইর পরে উই ছাড়া অন্য একটা অ চলে আসছে, উর পরে উ ছাড়া অন্য একটা এ চলে আসছে, অনুযোগ এসন অন্বেষণ। তা আমরা গুরুত্বপূর্ণ 5টা স্বরধ্বনির স্বরসন্ধি বা স্বরধ্বনির যে সন্ধি হয় সেটি দেখলাম। এইবার আমি যাই কোথায়, যাব যাব বিসর্গ সন্ধিতে। বিসর্গ সন্ধিতে নিয়মটা খুব সুন্দর এবং খুব সহজ। অ বিসর্গ অ, ও বিসর্গ তত যোগ অধিক, ততোধিক ওকার। বয় যোগ অধিক, বয়োধিক ওকার। বিসর্গের জায়গায় আবার র হয়। যেমন অন্তযোগ গত, অন্তর্গত। অন্তযোগ জামি, অন্তর্জামী। আবার পুনযোগ উক্ত, পুনরুক্ত। সব জায়গায় র ইনপুট হয়েছে। বিসর্গতে আবার স হয়ে যায়। যেমন
নিশ্চয় চ হয়ে গেল স, শিরচ্ছেদ হয়ে গেল ছ। এই দিকটাতে যদি আসি বিসর্গ স হয়ে যায়, দু যোগ তর দুস্তর, দু যোগ থ দুস্থ। আবার স আবার হইতে পারে নমযোগ কার নমস্কার, পদযোগ খলন পদস্খলন। তো আমরা বিসর্গ সন্ধিটা সংক্ষেপে দেখলাম। এখন যদি আমরা একটু ব্যাক করি, নিপাতনে সিদ্ধ ঠাডা মুখস্থ, কারণ উহা কোনো নিয়ম মানে না, উহা অনিয়ম করে। আর অনিয়মই যখন নিয়ম তাকে বাংলা ব্যাকরণে বলে নিপাতন। ওকে, এই নিপাতন কিরকম? ধরো কুলযোগ অটা হওয়ার কথা ছিল কুলাটা, হয়েছে কুলটা। প্রযোগ ঔর উচিত ছিল পৌর, হয়েছে প্রৌর। অন্য যোগ অন্য, অন্যান্য কথা ছিল না, মানে এই জায়গাটা পুরাটা হইতেছে নিয়ম মানতেছে না। নিয়ম যদি না মানে তারা কি করতে হবো? তারা মুখস্থ করতে হবো। এরকম আরো বেশ কিছু উদাহরণ তোমাদের পাশ করি অ্যান্টিবায়োটিকের শীটটাতে আছে। এখন আমার আলোচনা সন্ধির সংক্ষেপে এইটুকুই। সন্ধির বিস্তারিত সংক্ষেপে আমরা আলাপ করলাম, প্রায় সবটা কভার করলাম। এখান থেকে আশা করি প্রশ্ন আসবে। যেমন যদি একটু পিছনে যাই, একটু খেয়াল করো, এইখান থেকে ডিরেক্ট তুলে দেবে, আর কোনো কথা নাই, কারণ এর কোনো নিয়ম মানে না। এইখান থেকে নিয়মের এক্সারসাইজটা বেশি আসবে, এইখান থেকে নিয়মের এক্সারসাইজটা বেশি আসবে, নিয়ম আসবে না। এখান থেকেও নিয়মের এক্সারসাইজটা বেশি আসবে। সো এখন যদি আমরা একটু যাই আমার এমসিকিউতে, এমসিকিউতে প্রথম এমসিকিউ একটু কঠিন। শুভেচ্ছা, শুভেচ্ছা কি? শুভযোগ ইচ্ছা। স্যার খেয়াল করেন, শুভেচ্ছা মানে শুভ। জানি না তোমাদের ভিতরে কেউ কারো নাম শুভ আছে কিনা, থাকলে ভালো, না থাকলে আর ভালো। তাহলে এখানে কি আছে? অ। হ্যাঁ, এখানে কি আছে? ই। তার মানে অ আর ই শর্ত, স্বর না? তার মানে এটা হচ্ছে স্বরসন্ধি। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখলাম, আমরা বিস্তারিত আলাপ করলাম, এবং কোন কোন এমসিকিউ গুলো পরীক্ষা আসতে পারে সেটাও দেখলাম। পাশ করে সাথে থাকো। পাশ করে অ্যান্টিবায়োটিকে আমরা যে আলাপগুলো করছি, যে শিটগুলো দেখছি বাংলা পত্রের, আশা করি সেখান থেকেই তোমরা বাজিমাত করে ফেলবে তোমাদের সামনের পরীক্ষায়। যা শিখতে লাগে 6 মাস, মানে সমাসকে বলা হয় সমাস নাকি শিখতে লাগে 6 মাস। হ্যাঁ, কিন্তু পাশকরি পরিবার তা বিশ্বাস করে না। পাশকরি পরিবার বিশ্বাস করে যে খুব দ্রুতই সমাসের মতো একটা টপিক শিখে ফেলা যায়। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পাশকরি অ্যান্টিবায়োটিকে বাংলা দ্বিতীয় পত্রের এখনকার আলোচনায় সমাসে। আমরা সমাস 6 মাসে শিখবো না, আমরা সমাস শিখবো কয়েক মিনিটে। চলো শেখা শুরু করে দেই, লেটস গো। প্রথমেই যে বিষয়টা, তার আগে একটু 6 মাসটা মুছে নিই। সমাস জিনিসটা কি? সমাসও কিন্তু সংক্ষেপ করা। এ শব্দকে ধরে সংক্ষেপ করে, ধ্বনির মধ্যে না, এবং দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়া বা এক পদীকরণকে আমরা বলছি হচ্ছে সমাস। ওকে, সমাস শব্দটি এভাবে গঠিত হয়েছে সম যোগ আস, সমাস। মানে সমাস শব্দটা নিজের সমাসের মাধ্যমে হয়নি, হয়েছে সন্ধির মাধ্যমে। এবং এইবার আসে সমাসের কিছু টেকনিক্যাল জিনিস। সমাস করার পরে যে শব্দটা পাই সংক্ষেপ করার পরে, সেগুলি সমস্ত পদ, এবং যে পদগুলো নিয়ে সমাসটা হয় এটা হচ্ছে সমস্যা। ওই পদগুলো সমস্যা, এলে তো সমস্যা হয়, তাই না? ওই সমস্যাটা বলি সমস্যমান, মানে যে পদগুলো নিয়ে হয় সেটা সমস্যা, এই জন্য বলি সমস্যমান। এবং পুরা সমস্যমান যে পুরাটা যে জায়গা থাকে তাকে বলা হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এবং সমস্ত পদের আগেরটা হচ্ছে পূর্বপদ, পরেরটা হচ্ছে পরপদ। প্রথমটা পূর্ব, পরেরটা পর। তাহলে পূর্বপদ গেল, পরপদ গেল। তাহলে পূর্বপদ পরপদ, মোট মূল পদ কয়টা? 2টা। কি কি? পূর্বপদ এবং পরপদ। বাংলা ভাষায় সমাসকে ধরা হয় 6 প্রকার, কিন্তু বাংলা ভাষায় সমাস হচ্ছে এক্স্যাক্টলি 4 প্রকার। দ্বন্দ্ব, তৎপুরুষ, বহুব্রীহি, অব্যয় বিভাব।
কিন্তু আমরা বেসিক্যালি এটাকে 6 প্রকার বলি। সো যদি বলা হয় প্রধানত কয় প্রকার, 4 প্রকার, মোট কয় প্রকার, 6 প্রকার। তাহলে আমরা এখান থেকে সমাসের কিছু বেসিক জিনিস জানলাম। সমাসের সন্ধি একটা এমসিকিউ আসতে পারে এখান থেকে, ধরো এই এম, এখান থেকে একটা এম, সমাস কি জিনিস, সমাসের অর্থ কি আরেকটা এমসিকিউ, সমস্ত পদ একটা এমসিকিউ, সমস্যমান পদ একটা এমসিকিউ, ব্যাস বাক্য একটা এমসিকিউ। এরপরে কয়টা পদ, দুইটা পদ, কি কি একটা এমসিকিউ, একটা এমসিকিউ। এবং সমাস মোট কয় প্রকার, 6 প্রকার, একটা এমসিকিউ। প্রধানত কয় প্রকার, 4 প্রকার, আরেকটা এমসিকিউ। তার মানে এইখান থেকে আমরা বেসিক্যালি 8 থেকে 10টা কি পেয়ে গেলাম, 8 থেকে 10টা কি এমসিকিউ, যেটা তোমাদের পরীক্ষা আসতে পারে। এইবার চলো আরেকটু ভিতরে ঢুকি। সেটা হচ্ছে আমরা একটু প্রথমে বোঝার চেষ্টা করব সমাসটা আসলে কেমনে চিনব। সেই চেনার সূত্রটা আমরা 2 ভাগে দেখাচ্ছি। প্রথমে তোমরা এখানে একটা টেবিল দেখতে পাচ্ছ। আমরা কিন্তু দেখছি যে পদ কয়টা, 2টা। তাহলে 2টা যেহেতু পদ, তাহলে মানে পূর্ব পদ, পরপদ। তাহলে কি কি কম্বিনেশন হতে পারে, পূর্ব বেড়াগিরি দেখাচ্ছে, মানে পর বেড়াগিরি দেখাচ্ছে, পূর্ব পর দুইটাই সমান, নারী পুরুষ সমান। হ্যাঁ, আবার পূর্ব পর সমান না, সমান হচ্ছে আরেক জিনিস, থার্ড পার্টি থাকে না, ওই যে তোমাদের মাঝে থার্ড পার্টি চলে আসে হাজবেন্ড ওয়াইফের ভিতরে। মানে ব্যাপারটা কি, একটা হচ্ছে হাজবেন্ড বড়, আর একটা ওয়াইফ বড়, আর একটা হাজবেন্ড ওয়াইফ দুটোই বড়, আর একটা হাজবেন্ডের পাত্তা নাই, ওয়াইফের পাত্তা নাই, শাশুড়ি সবকিছু করে ওই থার্ড পার্সন। তাহলে কয়টা অপশন হতে পারে, 4টা অপশন। একটা হচ্ছে পূর্বপদ গুরুত্বপূর্ণ, আর একটা হচ্ছে পরপদ গুরুত্বপূর্ণ, আর একটা হচ্ছে দুইটাই গুরুত্বপূর্ণ, আরেকটা হচ্ছে এই দুইজন না, থার্ড পার্টি গুরুত্বপূর্ণ। এই যে 4টা ভাগ করলাম, এইখান থেকে খুব সহজে আমরা দেখতে পারি উভয় পদ যখন প্রধান, স্বামী স্ত্রী, হাজবেন্ড ওয়াইফ সমান, সুখী সংসার, ওটারে বলতেছে দ্বন্দ্ব সমাস। কিন্তু পূর্বপদ প্রধান, তাইলে অব্যয় বিভাব। পরপদ প্রধান, পরেরটা, তাইলে হইতে পারে কর্মধারা এবং তৎপুরুষ। থার্ড পার্টি শাশুড়ি খুব প্রধান, সে হচ্ছে বহুব্রী। কিন্তু এই পূর্বপদ, পরপদ, তৃতীয় পদ সব বাদ, মেইন জিনিস হচ্ছে সমাহার বা সমষ্টি বা যোগফল, তখন সেটি হয়ে যাচ্ছে দ্বিগু সমাস। তাহলে এখান থেকে আমি শর্টকাটে দেখলাম কিভাবে পদের প্রাধান্য দিয়ে আমরা বুঝবো কোনটি কোন সমাস হতে পারে। তাহলে এখন আরেকটু বিস্তারিত যাই, লেটস গো ফর দ্যাট। সেই জন্য আমরা দেখো ওইখান থেকে পুরাটা নিয়ে আসছি, কপি পেস্ট, এর সাথে যোগ করছি উদাহরণ এবং শব্দ সংকেত 2 ভাবে। খেয়াল করো, দ্বন্দ্বে কি থাকে, ও এবং আর, যেমন ভাই ও বোন, ভাই বোন, দিন ও রাত, দিন রাত। পরপদের অর্থ প্রধান, পরেরটা কি হইতে পারে, বিশেষণ, বিশেষ্য বা বিশেষণ বা বিশেষণ, যেমন ইচ্ছা হইতে পারে। এইটা হয় বেসিক্যালি বিশেষণবাচক শব্দ, যেমন নীল যে পদ্ম, নীল পদ্ম, চালাক যে চতুর, চালাক চতুর। এই জায়গা থেকে আমি দেখলাম বিশেষণ পদ এবং পরপদের অর্থ প্রধান, তার মানে এটা হচ্ছে কর্মধারায়। এরপর হচ্ছে তৎপুরুষ, পরপদের অর্থ প্রমাণ, কিন্তু এইখানে থাকে হচ্ছে কিছু বিভক্তি। কি থাকে, বিভক্তি, শূন্য বিভক্তি না, কিন্তু শূন্য ছাড়া সব বিভক্তি। তখন সেটাকে আমরা বলছি তৎপুরুষ সমাস। রাজার পুত্র, রাজপুত্র, আয়ের কর, আয় কর, মানে এর চলে আসছে, আর পরপদ পুত্র প্রধান, রাজা প্রধান না, পুত্র ফ্যাক্ট, কর ম্যাটার, আয় নয়। তার মানে এটা হচ্ছে আমার কোন সমাস, এটা গেল আমার তৎপুরুষ সমাস। এরপর আছে বহুব্রীহি, বহুব্রীহি এটা মজার জিনিস, বহুব্রীহি আছে যার, সে হচ্ছে বহুব্রীহি। তাহলে এখন কথাটা হইল, বহু মানে অনেক, ব্রীহি মানে কি জিনিস,
জানো না? আমি জানি যে এটা অর্থ কি। ব্রীহি মানে ধান। আচ্ছা, বহুব্রীহি মানে বহুব্রীহি জাত, বহু কি গুরুত্বপূর্ণ না, ব্রীহি কি গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ ওই বেটা যার বহুব্রীহি আছে, তার মানে থার্ড পার্টি। এইটা হচ্ছে আমার বহুব্রীহি সমাস। দেখো, 10 যে আনন দশানন বুঝাইতেছে একজন পৌরাণিক চরিত্রকে। আবার ধরো পিজ্জাম্বর পিতাম্বর বোঝাচ্ছে তৃতীয় কোনো বিষয়কে। এটা হচ্ছে বহুব্রীহি মানে ওই থার্ড পার্টি, শাশুড়ি প্রধান। দ্বিগু, এরপর কি আসলো স্যার? দ্বিগু। দ্বিগুতে বুঝাবে সমষ্টি এবং সংখ্যাবাচক সমাহার, যেমন 1 2 3 শত। ত্রিফলা, 3 ফল যে। শতাব্দী বা ত্রিফলা, 3 ফলের সমাহার। শতাব্দী, শত অব্দের সমাহার। এই যে সমাহার যোগফল, এইটা হয়ে গেল দ্বিগু। মজার ব্যাপারটা খেয়াল করো, দ্বিগুর সামনে আবার দ্বি আছে, দ্বি মানে 2, মানে ওই যে সংখ্যা বুঝায় ওর নাম দিয়ে বুঝাই দিছে, ও সংখ্যা বুঝায়। দ্বি মানে 2, তাই না? গু মানে কি, ওই আলাপ না করি, নষ্ট হয়ে যাবে আলোচনা। এরপর হচ্ছে অভ্যায় বিভাব। অভ্যায় মানে অভ্যায় প্রধান, এটা অভ্যায় বিভাব মানে অভ্যায় আছে একখান, বুঝছেন? এলে অভ্যায় বিভাব, অভ্যায় একখান আছে, এবং এই জন্য এবং এই অভ্যায়টাই হচ্ছে গুরুত্বপূর্ণ। যেমন ধরো এখানে আগে পরে পর্যন্ত ন্যায় মতো এই ধরনের কি ব্যবহৃত হয় শব্দগুলা, বা এই ধরনের হচ্ছে অনুসর্গগুলা ব্যবহৃত হয়। যেমন ধরো আজীবন, জীবন পর্যন্ত, যথাশক্তি, যথার ন্যায় শক্তি বা যথা ন্যায় শক্তি, এইটা হচ্ছে আবার কি, যথা আছে যেহেতু অভ্যায় বিভাব। তার মানে আমরা আরো বিস্তারিতভাবে সংক্ষিপ্ত জিনিসটা দেখলাম, কোনটা কোন পদ। ওই যে কইছিলাম না, আমরা সমাস শিখতে লাগে 6 মাস, কিন্তু আমরা শিখব হচ্ছে এখন। এইখান থেকে প্রশ্ন আসতে পারে কোন সমাসে কি প্রধান কি প্রধান নয়। তার মানে প্রধান প্রধান নয় জায়গা থেকে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এমসিকিউ পরীক্ষা আসতে পারে যদি প্রশ্ন কঠিন হয়। সেকেন্ডলি, এইখান থেকে দেখেন আপনি, এইখান থেকে একইভাবে এইখান থেকে 6টা, কে কার প্রধান, ব্যাস বাক্যে কি থাকে এখান থেকে 6টা, গুরুত্বপূর্ণ অনুসর্গ কি এখান থেকে 6টা, আবার এক্সাম্পল থেকে আবার হচ্ছে 12টা। মানে প্রশ্ন এখান থেকে প্রায় 30টা সম্ভব। ক্লিয়ার? তাহলে আমরা ছোট্টটাও দেখলাম, কিন্তু ছোট হলেও সে ছোট নয়। কেন সে যে ছোট নয়? কারণ সেখানে রয়েছে অনেকগুলা এমসিকিউ সম্ভাবনা। এরপরে আমরা যাচ্ছি কোথায়? যাচ্ছি আবার মারামারি করতে, দ্বন্দ্ব। দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে জোড়া বা পেয়ার, হিন্দি না বাংলা, সরি ইংরেজি। এইখানে পূর্বপদ পরপদ মিলা হয় সমস্যমান পদ। প্রত্যেকটা সমস্যমান পদ পূর্বপদ পরপদের মানের গুরুত্ব সমান, পাত্তা সমান। একদম সুখী সংসার, স্বামী যতটুকু পাওয়ারফুল, স্ত্রী ততটুকু পাওয়ারফুল। ঠিক আছে? আচ্ছা, যেমন ধরো জীবন ও মরণ, জীবন মরণ। পোকা ও মাকড়, পোকা মাকড়। 7 ও 17, 7 17। এইখানে বেসিক্যালি থাকে ও এবং আর তথা, এবং উভয় সমান। আমি আর একটু এক্সাম্পল দেই, ভাই ও বোন, ভাই বোন। ভালো ও মন্দ, ভালো মন্দ। তারপরে হচ্ছে যা ও তা, যা তা, ওই বলি না যাতা। হেসে ও খেলে, হেসে খেল। দ্বন্দ্ব সমাস বেসিক্যালি আমার 9 প্রকার হতে পারে: মিলনার্থক, বিরোধার্থক, সমার্থক, বিপরীতার্থক, সংখ্যাবাচক, সহচর, বহুপদী। এরপরে রইল একশেষ ও অলুক। এইবার আমরা দেখি অর্থ কি একটা, কি হয় না সংকুচিত, অর্থ সংকুচিত হয় না, দুইটারই পাত্তা সমান, একদম সুখী সংসার, হাজব্যান্ড ওয়াইফ দুজনই সমান। এই এবং কিছু এক্সাম্পল, এই রকম হচ্ছে আমার কিছু এমসিকিউ আমাদের পরীক্ষায় চলে আসতে পারে। এরপরে স্যার যাচ্ছি কোথায়? যাচ্ছি আমরা বেসিক্যালি দ্বন্দ্ব সমাসের এই 9টা ভাগের। প্রথমে ছিল কি? মিলনার্থক, মানে কোনো গ্যাঞ্জাম নাই, কোনো গ্যাঞ্জাম নাই।
ছেলে মেয়ে গ্যাঞ্জাম নাই, পিতা পুত্র গ্যাঞ্জাম নাই, মাছ ভাত গ্যাঞ্জাম নাই, ভাই বোন গ্যাঞ্জাম নাই, মিলনার্থক। বিরোধার্থক গ্যাঞ্জাম লাগবে। এবার দেখি কেমন লাগে। দা কুমড়া মানে হয়েছে কাম একদম। ওহি নকুল স্বর্গ নরক, মানে দুইটা একদম আকাশ পাতাল। ওহি আর নকুল, দা আর কুমড়া, স্বর্গ নরক, মানে বিরোধ আছে, বিরোধক। সমার্থক হচ্ছে একই বা সমান শব্দ। হাটের বাংলা বাজার না বাজারের বাংলা হাট, ডিম আগে আসছে না মুরগি আগে আসছে, এরকম ব্যাপারটা হয়ে গেল না। হাটও যা বাজারও তা। আবার দেখো বইও যা পুস্তকতা, গড়ও যা বাড়িও তা। তার মানে এটা হচ্ছে সমার্থক শব্দ দিয়ে তৈরি হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে সমার্থক দ্বন্দ্ব সমাস। বিপরীত অর্থ কি? উল্টা অর্থ। যেমন দেখো ছোট বড় একদম উল্টায় গেছে, বিপরীত শব্দ। দেশ বিদেশ উল্টায় গেছে, বিপরীত শব্দ। সত্য মিথ্যা উল্টায় গেছে, বিপরীত শব্দ। আয় ব্যয় উল্টায় গেছে, বিপরীত শব্দ। ওকে, এরপরে আসবে সংখ্যাবাচক। দেখেন স্যার প্যাচটা লাগলো না? দ্বিগু সংখ্যাবাচক, দ্বন্দ্বের মধ্যে সংখ্যাবাচক কেমনি কি দেখো তো, কাহিনীটা কি হইলো। এনে কি কইছে 20 ও 25 সমাহার 20-25? না, 20 ও 25 20-25, লক্ষ কোটি লক্ষ কোটি, 7 ও 17। মানে এই জায়গাতে সমাহার বা সমষ্টি কিন্তু বোঝায় নাই, দ্বিগু কিন্তু সমাহার সমষ্টি বুঝাইছিল। এই জায়গা থেকে দ্বিগু এবং সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস হচ্ছে কমপ্লিটলি আলাদা। সহচর মানে আগের সাথে কোম্পানি দেয়, হাজবেন্ড ওয়াইফ একসাথে ঘুরতে যাওয়ার সময় মাঝে মাঝে দেখা যায় না যে ওয়াইফ হচ্ছে এত বেশি সেলফি তুলে হাজবেন্ডে কিছু করার থাকে না, সে ক্যামেরা ধরে খালি কোম্পানি দেয়। এই কোম্পানি দেওয়াটা হচ্ছে সহচর দ্বন্দ্ব সমাস। সর্দিরে কোম্পানি দেয় কাশি, খানারে দেয় পিনা, পোকারে দেয় মাকড়, হইরে দেয় হল্লা। এইটা হচ্ছে আমার সহচর দ্বন্দ্ব সমাস। এরপরে আসছে বহুপদী দ্বন্দ্ব সমাস। কোন দ্বন্দ্ব সমাস? বহুপদী দ্বন্দ্ব সমাস। মানে এইখানে বহু পদ, দুই পদ তো থাকবেই, তাই না? না তো সমাস হবে না। বহু পদ মানে এখানে দুইয়ের বেশি পদ। এই বহু পদটা কি? জন্ম মৃত্যু বিবাহ 3 পদ, রূপ রস গন্ধ স্পর্শ কাম সারছে 4টা, 4 পদ। তার মানে এটা হচ্ছে বহুপদ। এক শেষ দ্বন্দ্ব, শেষ পদটি থাকে, মানে বাকি সবটা হচ্ছে লোপ পায়। দেখো তুমি সে আমি হইলো হচ্ছে আমরা, মানে আমি থেকে আমরা হয়েছি, কিন্তু তুমি সে কিন্তু নাই, কিন্তু হারায় গেছে, হারায় কিন্তু যায় না, কিন্তু আছে। এইটা হচ্ছে আমার এক শেষ। দেখো জায়া ও পতি দম্পতি, শুধু পতি শব্দটা রয়ে গেছে, জায়া কি হারায় গেছে? হারাই যায় না। যার গুরুত্ব কমছে? কমে নাই। তার মানে এটা হচ্ছে এক শেষ। আর হচ্ছে অলুক, বিভক্তিটা অলুক মানে কি? না লুক, মানে লোপ পাবে না, হারায় যাবে না, ও থাকবে। কি থাকবে? বিভক্তি থাকবে। যেমন হাতে ও কলমে এ বিভক্তি রয়ে গেছে, পথে ও ঘাটে এ বিভক্তি রয়ে গেছে, দেশে ও বিদেশে এ বিভক্তি রয়ে গেছে। এটা বলছি অলুক, লোপ পায় নাই। ওকে, এইবার স্যার আমরা যাচ্ছি দ্বন্দ্বের পরে কর্ম দ্বারায়। কর্ম দ্বারা কি জিনিস? কর্ম দ্বারা কিন্তু কর্মের দ্বারায় নয়। হ্যাঁ, কর্ম দ্বারা হইতেছে পরপদ, ওই যে কর্মগুণ মানে কর্মফল আর কি, পরপদের অর্থ প্রদান পাইছে একদম কর্মফল। এটা হচ্ছে 5 প্রকার: সাধারণ, মধ্যপদলোপী, উপমান, উপমিত, রূপক। সাধারণটা নিয়ে আলাপ করব সবার পরে। আগে আসি মধ্যপদলোপী। এরা ঋণ খেলাপি না, হ্যাঁ এরা ঋণ খেলাপিও বলতে পারো, মধ্যপদ খায়া দিছে। ঋণ খেলাপি যেমন ঋণ খায়া দেয়, মধ্যপদলোপী মধ্যপদ খায়া দেয়। কেমনে খায়া দেয় দেখো ব্যাপারটা। সেটা হইতেছে সিংহ চিহ্নিত আসন বা সিংহ চিহ্নিত যে আসন হইল কি সিংহাসন। তা ভাই চিহ্নিত কই আছে? কিন্তু গুরুত্বপূর্ণ আসন, কারণ সিংহ কিন্তু এরা নাই। সিংহ চিহ্নিত যে আসন বা সিংহ চিহ্নিত যে আসন, সিংহ চিহ্নিত আসন চিহ্নিত হারাই গেছে, মানে মধ্যপদ শেষ, একদম ঋণ খেলাপির মতো ঋণ শেষ। এটারে বলতেছি আমরা মধ্যপদলোপী। উপমান এবং উপমিত, হ্যাঁ এইটা হইতেছে এটা ছাপাবাজি। কেমন ছাপাবাজি দেখো তো ব্যাপারটা। উপমান বলতেছে তুলনা করা যায় এবং তুলনা সত্য হয়। উপমিত হচ্ছে তুলনা করা যায় না তাও তুলনা করা হয়। কেমনে? বিয়া তো করো নাই, করছো? আচ্ছা, বিয়া না করার শিকার রাখো। সেটা হচ্ছে বউরে খুশি করার জন্য মাঝে মধ্যে মিথ্যা কথা কইতে। আমি বিশ্বাস করি মিথ্যা কথাগুলো হয়তো হারাম না। যেমন কি মিথ্যা কথা? তুমি দেখতে চাঁদের মতন, এই দেখো আসলে এনি আছে মুখ চন্দ্রের ন্যায়। আচ্ছা কৌদি কোন
মানে কোন যুক্তিতে একটা মানুষের মুখে চাঁদের মতো একটা বিশাল জিনিসের সাথে তুলনা করা যায়? কিন্তু মেয়ে মানুষটা বলতে হয়, নাহলে আবার অখুশি হয়ে যায়, তাই না? আচ্ছা, মেয়েরা শুনুন আবার, হ্যাঁ, এই যে চন্দ্রের ন্যায় মুখ হইতে পারবে না, তাও তুমি তুলনা করতেছো, তা অসম্ভব কাম করে লাইছো তোমার বউরে খুশি করার জন্য। এইটাকে বলা হচ্ছে উপমিত কর্মধারায়, মানে তুলনা হবে না জেনেও তুলনা করে ফেলছো। কিন্তু তুষার যেমন সাদা, সেরকম সাদা তো যে কোনো কিছু হইতেই পারে, পারে না? মানে কি, তুষারও সাদা, আমার ধরো জামাটা আজকে সাদা না কালা, যেটা সাদা পরে এলাম, তো বললাম স্যার আপনি তুষারের শুভ্র জামা পরে আসছেন, মানে তুষারের নেই সাদা জামা পরে আসছেন, সেটা ঠিক আছে। উপমান হইতেছে বাস্তবসম্মত কল্পনা, উপমিত হচ্ছে অবাস্তব কল্পনা। যে বউরে খুশি করার জন্য বলা হয় মুখ চন্দ্রের নেয়, অথচ চন্দ্রের সাথে মুখে কোনো সম্পর্ক নাই। উল্টা যে চাঁদের গায়ে দাগ আছে, তোমার বউর গায়ে বউর চেহারা দাগ থাকলে এটা যদি কপালে শুনিয়াস, তাহলে অসম্ভব কল্পনা হয়ে গেছে না? এরপরে আসি রূপক। রূপকের রূপ হচ্ছে অনেক, কিন্তু রূপ একটাই। কিরকম দেখো, রূপক কর্মধারায় ও রূপ থাকবেই, বিষাদ রূপ সিন্ধু, মানে রূপকের হিসাব হচ্ছে রূপ থাকবে, কারণ নাম হচ্ছে রূপক, রূপ থাকে যে রূপক। বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু, তাহলে রূপক বুঝে গেল। এখন রইল সাধারণ। শোনো, সাধারণ কি জিনিস জানো? যারা অসাধারণ না তারা সাধারণ। তাইলে অসাধারণ কারা? মধ্যপদ লোপ পাইলে মধ্যপদলোপী অসাধারণ, মিথ্যা কল্পনা করলে উপমিত অসাধারণ, সত্য কল্পনা করলে উপমান অসাধারণ। আবার কাহিনী আছে, যদি রূপ নিয়ে আসো রূপক। তাহলে এই সাইডখান বাদ দিয়া যায় থাকতেছে সব হচ্ছে সাধারণ। ওকে, তার মানে আমরা এখানে দেখলাম যে কর্মধারায় সমাস কি এবং কর্মধারায় সমাসের প্রকারভেদটা নিয়ে একটু আমরা আলাপ করলাম। কোশ্চেন কি আসতে পারে চলো দেখি। প্রথম কোশ্চেন হতে পারে এইখানটাতে, কর্মধারায় সমাসে কার অর্থ প্রধান, কয় প্রকার, এবং এই পাঁচটার বিবরণী দাও। এবং শুধুমাত্র তাই নয়, এর উদাহরণগুলো এবং নিয়মগুলো আসতে পারে। এখান থেকে তোমার 10-12টা কোশ্চেন আসা সম্ভব, আশা করি এর মধ্যেই থাকবে। এরপরে কর্মফল তো গেল, তৎপুরুষ। তৎপুরুষ পরপদের অর্থ প্রধান এবং সমস্ত পদের বিভক্তি লোপ, বিভক্তি অনুযায়ী সমাসের নাম নির্ধারিত। আচ্ছা, তৎপুরুষ, তাই তো, পুরুষের মতন একদম পরপদ প্রধান, শূন্য নাই, দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী। অলোক বিভক্তি লোপ পাবে না, অলোক মানে না, নেগেটিভ। নঙ্গ না, উপপদ হচ্ছে স্পেশাল যেখানে ক্রিয়া থাকে। আচ্ছা, তাই দেখো, বিপদকে আপন্ন, বিপদ আপন্ন দ্বিতীয়া। তৃতীয়া দ্বারা দিয়া কর্তৃক, পদ দ্বারা দলিত, পদ দলিত। চতুর্থী, এইবার তো কাহিনী নিয়ে ফাঁসছে, দ্বিতীয়তেও কে রে রে, আবার চতুর্থীতেও খাম সারছে কে রে রে। এখন কথাটা হইতেছে দুইটা তফাৎ কি শোনো। চতুর্থী মানে সম্প্রদান, দান করে দিছো, ঠিক আছে, গুরুকে ভক্তি দান করে দিছো, আয়ের জন্য কর দান করে দিছো, এই নেটটা শিখে লাভ নেই, কোন দিয়ে দিছো, ওটা চতুর্থী, নাইলে ওটা দ্বিতীয়। এরপরে আসি ষষ্ঠী, র এ রাজার পুত্র। সপ্তমী, ই ও তে এতে, এটা হইতেছে গাছে পাকা, গাছ পাকা, বিভক্তি লোপ পায় না, চোখের বালি, চোখের বালি, মানে এর এর রয়ে গেছে, এর গাত্তারা। নঙ্গ হচ্ছে নেগেটিভ, ন জানা, অজানা, ন সেনা, অসেনা। এই যে ন জানা মানে না জানা, ন আইসে নেগেটিভ আইসে, ওইটা হচ্ছে কি, ওইটা হচ্ছে কি স্যার, ওইটা হচ্ছে নঙ্গ। ন জানা নঙ্গ, ন সেনা নঙ্গ। উপপদ তৎপুরুষ হচ্ছে বিশেষ্য ক্রিয়া প্লাস যে যা। যেমন ধরো বিশেষ্য ধামা, ক্রিয়া হচ্ছে দরে, তারপরে যে যা, এটাকে বলে ধামা দরে যে, ধামা দরা। তাহলে মানে এখান থেকে তৎপুরুষ শব্দের প্রথম এমসিকিউ আসতে পারে, তৎপুরুষের কার অর্থ প্রাধান্য পায়, কিসের বিভক্তি লোপ পায়, এবং এর হচ্ছে এক্সাম্পল গুলা
এবং নিয়মগুলো, এখান থেকেও 8-10টা এমসিকিউ আসা সম্ভব। দেখা যাক পরীক্ষায় কোনটি আসে, যেটি আসে তোমরা উত্তর করতে পারবা। এরপরে স্যার চলে যাই বহুব্রীহি, কইছিলাম না বহুব্রীহি আছে যার, যারও প্রধান না বহু প্রধান না, সরি যারও প্রধান মানে বহুব্রীহি আছে যার, বহুব্রীর কোনো পাত্তা নাই, ব্রীহেরও কোনো পাত্তা নাই, আইসা জুইরা বসে শাশুড়ি আম্মা, জামাই বোর খবর নাই। এই জায়গায় দেখো, এই জায়গাটাকে আমরা বলছি হচ্ছে যে এই যে তৃতীয় ভিন্ন অর্থ বোঝায়, এই সমাসটাকে আমরা বলছি বহুব্রীহি সমাস। এই যে বহুব্রীহি সমাস, তার প্রথমটা হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি, মানে বিশেষণ বিশেষ্য, এটা হচ্ছে সমান, বিশেষণ আর বিশেষ্য। ব্যাধি বিশেষ্য বিশেষ্য, মানে বুঝালেও ছেলে মেয়ে না হয়ে যদি কিছু হয় সেটা তো ব্যাধি হয়ে যায়, তাই না? ওটা হচ্ছে ব্যাধি। মধ্যপদলোপী, মধ্যপদ গায়েব, মানে স্বর্ণের মতো আভা যার, মতো গায়েব, যার মতো গায়েব, 80-তে 20 যার, তো বললামই। সংখ্যাবাচক, সংখ্যা বোঝায় কিন্তু অন্য কিছু, যেমন ধরো 4 হাত পরিমাণ, না 4 না হাত, একটা জায়গার হিসাব। অলুক বহুব্রীহি, অলুক মানে কি না, নাই, হয় নাই, কি হয় নাই, বহু বিভক্তি চেঞ্জ হয় নাই। অলুক ওই বহুব্রীহি যার বিভক্তি চেঞ্জ পায় না। যেমন মাথায় পাগড়ি যার, এই আয় রয়ে গেল এইখানে আয়, মাথায় পাগড়ি, তাই না? এরপর হচ্ছে প্রত্যয়ন্ত বহুব্রীহি, মানে প্রত্যয় থেকে যেটা আসে দুসে, যেমন না এ ও আ প্রত্যয়, যেমন দো টানা, 2 টান প্লাস এ, দো টানা। সমার্থক বা সহার্থক মানে একই জিনিস যখন বোঝায়, বা সহার্থক মানে সহ সহিত তুলনা যখন বোঝাচ্ছে, বান্ধবের সহিত বর্তমান সবান্ধব, শেষটা হচ্ছে নিপাতনের সিদ্ধ, ওর কোনো নিয়মকানুন নাই। যেমন পঞ্চবটের সমাহার, পঞ্চবট একদম নিয়মকানুনের ঊর্ধ্বে। এইখান থেকে প্রশ্ন আসতে পারে কার অর্থ প্রকাশ পায় না, কার অর্থ প্রকাশ পায়, এবং কোনটা কোন ধরনের বহুব্রীহি সমাস। বেসিক্যালি এত কঠিন না এসে এমসিকিউতে আসতে পারে এটা কি বহুব্রীহি সমাস না কর্মধারয় সমাস। হ্যাঁ, এরপরে স্যার যাচ্ছি দ্বিগু। ধি মানে একের অধিক, মানে এনে হচ্ছে সংখ্যা থাকবো, দি দি। আবার সংখ্যা শুধু থাকবে না, সংখ্যা বোঝাবে সমাহার। কেমন সমাহার দেখি, 3 ফলের সমাহার ত্রিফলা, 4 রাস্তার সমাহার চৌরাস্তা, শতাব্দের সমাহার শতাব্দী, সপ্তর্ষি সমাহার সপ্তর্ষি, 3 মাথার সমাহার তেমাথা, 9টি রত্নের সমাহার নবরত্ন, 3 ভুবনের সমাহার ত্রিভুবন, 7 সমুদ্রের সমাহার 7 সমুদ্র, 10 দিগন্তের সমাহার 10 দিগন্ত, 5 বছরের সমাহার 5 শালা, শতবার্ষিকীর সমাহার শতবার্ষিকী। স্যার খেয়াল করেন, প্রথম পুরাটা সংখ্যা কেমন সংখ্যা দেখো একটু পড়ি। 3 4 7 7 3 9 3 7 10 5 আছে তো, সংখ্যা আছে তো, সংখ্যা আছে। শুধুমাত্র তাই না, শেষে আছে কি একটা কমন শব্দ, সমাহার বা সমষ্টি, মানে যা যোগফলকে বোঝায়, তার মানে কাম সারছে, এটা দ্বিগু। এখান থেকে প্রশ্ন আসতে পারে দ্বিগুতে কি বোঝায় এবং এইটার ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করে বলো কোন সমাস। এই দুই ধরনের প্রশ্ন আসতে পারে। এখন স্যার আমরা যাচ্ছি অব্যয়ী ভাব। ভাব কার ভাব? অব্যয়ের ভাব। দেখি তো শালা অব্যয় আবার কেমনে ভাব নিয়ে আসে, লেটস গো ফর ইট। অব্যয়ের ভাবটা আসে কেন, পূর্বপদে অব্যয় থাকবে এবং অব্যয়ের অর্থই প্রধান, অন্য কোনো কিছুর অর্থ প্রধান না, সেটাকে বলছে অব্যয়ী ভাব সমাস। মানে বুঝছো তো, অব্যয়ের ভাবটা অনেক বেশি, সেই প্রধান। এবং এই জায়গা থেকে যদি আমরা দেখি, বেসিক্যালি পর্যান্ত, অভাব, পশ্চাৎ এই শব্দগুলা থাকে। আমরা একটু এক্সাম্পল দেই, যেমন জাত, প্রায় জাতি, উপজাতি, তারপরে হচ্ছে সমীপে, সদৃশে শব্দগুলো থাকে। এবং বেসিক্যালি সবসময় এর শুরুতে একটা না একটা হচ্ছে অব্যয়, মানে একটা না একটা অনুসর্গ দিটা শুরু হয়। তো এই বেসিক্যালি অব্যয়ী সমাস। এখানে উদাহরণ দিতে কোশ্চেন আসতে পারে, অব্যয়ী সমাস থেকে সংজ্ঞা থেকে প্রশ্ন আসতে পারে, আর কোনটা অব্যয়ী ভাব সমাস সেখান থেকে প্রশ্ন আসতে পারে। তো এখান থেকে এমসিকিউ বেসিক্যালি এই 3 ধরনের হতে পারে। এইবার স্যার চলে যাই অন্যান্য সমাসে। কোথায় চলে যাব স্যার? অন্যান্য সমাস। লেটস গো ফর ইট।
তিনটা মাইনর সমাস আছে, একটা বলে প্রাদি সমাস, নিত্য সমাস, আর একটা হচ্ছে অলুক সমাস। আচ্ছা, প্রাদি সমাস হচ্ছে সংস্কৃত উপসর্গ, প্র, পরা, অপসম, নিয়ব, অনুপরি ইত্যাদি। যেমন প্র যে বচন, প্রবচন বা প্রবচন, প্রবচন, অনুতাপ, অনুতাপ, পরিভ্রমণ, পরিভ্রমণ, প্রবা। দেখো কি আছে সামনে, সামনে প্র, অনু, পরি, প্র, মানে এই যে সংস্কৃত প্রত কি আছে, উপসর্গগুলো আছে, এই জন্য একেবারে প্রাদি সমাস। নিত্য সমাস হচ্ছে এর ব্যাস বাক্য দরকার হয় না, হচ্ছে কইতে এসে খবর নাই, একদম নিপতনের টাইপ। এটাকে বলা হয় হচ্ছে নিত্য সমাস। অন্য দেশ, দেশান্তর, সমস্ত গ্রাম, গ্রাম শুদ্ধ, কেবল জল, জল মাত্র। অলুক হচ্ছে ওই যে অলুক মানে কি না, ওর বিভক্তি লোপ পাবে না, যে কোনো সমাস অলুক হইতে পারে। দ্বন্দ্বে অলুক দেখছি, বহুব্রীতে অলুক দেখছি, কোন জায়গায় অলুক দেয়নি, প্রায় সব জায়গায় অলুক দেখছি। এই জন্য অনেকে দুঃখ করে বলে বাবা অলুক তুই নিজেই একটা সমাস, সেটাকে বলি অলুক সমাস। যেমন দেখো অলুক দ্বন্দ্ব হাটে ও বাজারে কি লোপ পায় না, এ এ মানে হচ্ছে এ এ লোপ পায় না, মানে কি লোপ পায় না, বেসিক্যালি বিভক্তি লোপ পায় নাই। অলুক তৎপুরুষ পরার, র, পরাজক র, পরার, র লোপ পায় নাই। বহুব্রীহি দেখো মুখে এ লোপ পায় নাই, মানে অলুক যে কোনো সমাস হইতে পারে। এই জন্য রাগে কষ্টে দুঃখে যখন লোপ না পায় তখন কেউ কেউ বলে দেয় ওরে বহুব্রীতে বাড়ি করে দে, ওরে এই তৎপুরুষতে বাড়ি করে দে, ওরে দ্বন্দ্বতে বাড়ি করে দে, দিয়া কটা অলুক। ওকে, এইখান থেকে প্রশ্ন খুব কম আসে, তারপরও একটা এক্সাম্পল দিয়ে বলে দিতে পারে যেটা কোন সমাস, যে প্রাদি সমাস না অলুক সমাস না নিত্য সমাস। হ্যাঁ, অথবা এমন প্রশ্ন আসতে পারে এমসিকিউতে যে এই প্রাদি নিত্য সমাস এরকম রেগুলার সমাস নাকি খুব কম ব্যবহৃত সমাস, এই ধরনের কিছু প্রশ্ন আসতে পারে। এর মাধ্যমে বেসিক্যালি আমরা সমাসটা শিখলাম 6 মাস বসে নয়, অল্প কিছু সময়ে, অল্প সংক্ষেপে কিন্তু একটু বিস্তারিতভাবে সমাসটি শিখলাম। এই যে সংক্ষেপে এবং বিস্তারিতভাবে যে সমাসটি শিখলাম, এই সমাসটিকে কি কোশ্চেন আসতে পারে তাও শিখলাম। আর এখন দেখি একটা স্যাম্পল কোশ্চেন, সেটা হচ্ছে খুবই স্যাম্পল। সমাস শব্দের অর্থ কি? ওই যে সমষ্টি বা সংযোগ। তো জাতীয় বিশ্ববিদ্যালয় বা বেসিক্যালি এরকম সহজ প্রশ্ন আসে বা গুচ্ছে আরেকটু কঠিন প্রশ্ন আসে। তো আজকে আমরা পাশকুড়ি অ্যান্টিবায়োটিকের পক্ষ থেকে তোমাদের সামনে সমাস আলাপ করলাম 6 মাসে নয়, একদম নগদে নগদে। আশা করি সমাজটা কোনো প্রশ্ন থাকলে এখান থেকেই থাকবে। চলো চলে যাই আমরা সরাসরি কারকে। ছিল কারক, কারকটাকে যদি আমি একটু ভাঙি পাই যেটা হচ্ছে ক্রি যোগ নক, যাকে আবার অনেক সময় বলা হয় অক। মানে ক্রি মানে কিন্তু করা, তার মানে হচ্ছে সে কি করে। বেসিক্যালি কারক হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে। এখন এইখানটাতে কারকের সম্পর্ক, মানে কারকের যে অর্থ সেখান থেকে কারকের সংজ্ঞা একটু আলাদা। যেমন বেসিক্যালি আমরা জানি প্রত্যেকটা বাক্যে একটা সমাপিকা ক্রিয়া থাকতে হবে। যদি সমাপিকা ক্রিয়া না থাকে তাহলে ওই বাক্য সম্পূর্ণ না। যেমন যেমন আমি ভাত খাই, খাই হচ্ছে কি সমাপিকা ক্রিয়া। এখন এই সমাপিকা ক্রিয়ার সাথে মানে বাক্যের অন্তর্ভুক্ত ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক থাকে তাকে বলা হচ্ছে কারক। মানে ক্রিয়াপদের সাথে অন্য পদ, সেই পদগুলোর সম্পর্কটা কি, সেই সম্পর্কটা হচ্ছে কারক। এখন এই কারক বেসিক্যালি হচ্ছে 6 প্রকার, যথা কর্তৃকারক, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান এবং অধিকরণ। এইখানটাতে একটু কন্ট্রোভার্সারি আছে বা একটু ঝামেলা আছে। যেমন হচ্ছে সম্প্রদান কারক কে অনেকে মেনে নেন না, তারা বলেন যে সম্প্রদান কারককে আলাদা করে দরকার নেই। কিন্তু বাংলা ব্যাকরণ বেসিক্যালি সংস্কৃত ব্যাকরণ স্পেশালি আরো প্রিসাইজলি বলতে গেলে পাণিনির ব্যাকরণ, ওই গণনার ব্যাকরণ থেকে উদ্ভূত। এবং এই কারণে যেহেতু সেখানে সম্প্রদান কারকের উল্লেখ আছে, তা আমরাও আমাদের বাংলা ভাষার ব্যাকরণে সম্প্রদান কারককে ব্যবহার করে থাকি।
এখন কথা হচ্ছে সবার সম্পর্ক কি আসলে ক্রিয়াপদের সাথে থাকতেই হবে, মানে বাক্যে কি এমন কোনো কিছু থাকতে পারে না যার সম্পর্ক ক্রিয়াপদের সাথে নাই? জি, বাক্যে এই ধরনের যে দুইটি আহ, সম্পর্ক থাকতে পারে যার সম্পর্ক আসলে ক্রিয়াপদের সাথে না। হ্যাঁ, এই দুটো সম্পর্ক হচ্ছে, একটা হচ্ছে সম্বন্ধ পদ আর একটা হচ্ছে সম্বোধন পদ। এখন প্রশ্ন দাঁড়ায়, সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ এই দুই পদের তফাৎটা কি? এইখানে তফাৎটা হচ্ছে, সম্বন্ধ পদ হচ্ছে ক্রিয়ারে গুণে না, সে গুণে অন্য কাউরে। যেমন ধরো পিয়ালের ভাই বাড়ি যাবে, আমি এখানে পিয়ালটা ঢেকে দিলাম, ভাই বাড়ি যাবে, ভাই বাড়ি যাবে। এখন পিয়ালের সাথে কি যাবের কোনো সম্পর্ক আছে? না, পিয়ালের সাথে সম্পর্ক হচ্ছে পিয়ালের ভাই, কারণ কোন ভাই বা কার ভাই? পিয়ালের ভাই। এই যে এই বেচারা যাবের সাথে সম্পর্ক না রেখে সে সম্পর্ক রাখলো কার সাথে? সম্পর্ক রাখলো হচ্ছে ভাইয়ের সাথে। এইটাকে বলে সম্বন্ধ পদ, মানে যে পদগুলো হচ্ছে ক্রিয়ার সাথে সম্পর্ক না রেখে অন্য শব্দগুলোর সাথে একে অপরের সম্পর্ক দেখা যায়। যেমন পিয়ালের ভাই, আমার বই, তারপরে তোমার উপহার, খুব সুন্দর। এই যে এইগুলোকে বলছে সম্বন্ধ পদ। আচ্ছা, আমি যখন তোমাদের ক্লাস নেই, মানে স্পেশালি তোমাদের না, যখন আমি হচ্ছে আমার কলেজে ক্লাস নেই, হুট করে কাউকে আমার ডাকতে হয়। যেমন ধরো, এই ছেলে উঠে দাঁড়াও, অথবা পরীক্ষা হলে যখন বলি এই ছেলে বামে তাকাও না, এই ছেলে, অথবা ওহে, অথবা হাই, এই যে শব্দগুলো ব্যবহার করি, এই শব্দগুলোর সাথেও কিন্তু আমার ক্রিয়াপদের সম্পর্ক নাই। এগুলাকে বলা হয় সম্বোধন পদ, মানে কাউকে সম্বোধন করার জন্য, কারোর দৃষ্টি আকর্ষণ করার জন্য, কাউকে ডাকার জন্য যে পদকে আমরা ব্যবহার করি সেই পদকে আমরা বলছি সম্বোধন পদ। এখন কথা হচ্ছে কি কথা? এমসিকিউর কথা। চলো দেখি আমাদের কোন কোন এমসিকিউ এখান থেকে আমাদের পরীক্ষা আসতে পারে। তার আগে বোর্ডটা একটু পরিষ্কার করে নিই। এই জায়গাতে যদি তুমি একটু খেয়াল করো, প্রথমটা কারকের অর্থ, প্রথম এমসিকিউ। কারকের ব্যুৎপত্তিগত উৎপত্তি, দ্বিতীয় এমসিকিউ। ক্রিয়াজক নক, কারকের সংজ্ঞা, সম্বোধন কারকের সংজ্ঞা, সম্বোধন পদের সম্বন্ধ পদের সংজ্ঞা, সম্বোধন পদের সংজ্ঞা, এবং কারক কয় প্রকার। এইরকম হচ্ছে বেসিক্যালি মোট 5 থেকে 7টা প্রশ্ন আমরা এখান থেকে পরীক্ষা আশা করতে পারি। তো চলো এবারে একটু আমরা বিস্তারিত কারকের প্রকারভেদগুলো নিয়ে একটু আলাপ করি। লেটস গো ফর ইট। প্রথমেই যদি যাই, আসলে কারককে আমরা সংক্ষেপে নির্ণয় করার জন্য আমরা বেসিক্যালি হচ্ছে কিছু প্রশ্ন করতে পারি। প্রথমে আসে কর্তৃকারকে কে। দেখো খেয়াল করো, কর্তৃ হচ্ছে কর্তা থেকে আসছে, মানে যে প্রধান, কর্তা। তোমাদের বাসার প্রধান কে? তোমাদের বাসার প্রধান হয়তো তোমার বাবা, তাই না? এই যে প্রধান মানে কর্তৃ, এখানে হচ্ছে কে বা কারা। কর্ম কাকে কি, করণ একটা কারণ বা উপায়। এখানে আমরা দিয়ে দ্বারা প্রশ্ন করি। এইখানে একটু খেয়াল করতে হবে, সম্প্রদান কারকটা আমি পরে আলাপ করব। অপাদান কারক হচ্ছে থেকে হইতে, অধিকরণ কারক হচ্ছে কোথায় বা যাইবে। এখন কথা হচ্ছে সম্প্রদান কারকটা বেসিক্যালি আপনি যদি কাকে বা কার জন্য চিন্তা করেন সেটা খুব ভালো, বাট তারা আগে চিন্তা করতে হবে এ কি সত্য ত্যাগ করে দিচ্ছে কি। যেমন ভিক্ষুককে ভিক্ষা দাও, তো আপনি কি সত্য ত্যাগ করে দিচ্ছেন কিনা। অথবা অন্ধজনের দেহ আলো, মৃতজনের দেহে প্রাণ, মানে এই যে আমরা সত্য ত্যাগ করে দেওয়ার ব্যাপারগুলো নিয়ে আলাপ করি। সত্য ত্যাগ হলেই সেটি শুধুমাত্র সম্প্রদান কারক হবে। যদি সত্য ত্যাগ না হয়, যেমন ব্যাংকার যদি বলে অমুককে লোন দাও, সত্য ত্যাগ তো দেয় না, সে তো ব্যাক দিবে, তাই না? ঋণ দাও, সে তো ব্যাক দিবে, তাই না? এই সত্য ত্যাগ মানে তোমার অংশ ত্যাগ করে যদি দান না করা হয় তাহলে সেটা কোনোভাবেই সম্প্রদান নয়। মানে সম্প্রদান মানে একবারে সম্প্রদান করে দেওয়া, মানে একবারে দিয়ে দেওয়া, তুমি সেখান থেকে আর কিছু ব্যাক পাচ্ছ না, এটাকে আমরা বলছি সম্প্রদান কারক। এখন আমরা এইখানে দেখি চিহ্ন, বেশ কিছু বিভক্তি আমরা দেখতে পারি। যেমন করণ কারকের সময় ক্ষেত্রে দিয়ে দ্বারা,
সম্বোধন কারকে কে জন্য এবং অপাদানের থেকে এবং অধিকরণ কারকের সপ্তমী এ বাতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এখন হচ্ছে এক্সাম্পল এখানে আছে বেশ কিছু, যেমন ধরো কর্তৃকারক, কে বই পড়ে, রহিম বই পড়ে, তার মানে বা রাহিম বই পড়ে, তার মানে এটা হচ্ছে আমার কর্তৃকারক। রাহিম কি পড়ে, রাহিম পড়ে হচ্ছে বই, তার মানে এটা হচ্ছে কর্মকারক। সে কি দিয়ে লেখে, কলম দিয়ে লেখে, তাহলে হচ্ছে এটা হচ্ছে করণকারক। মা আমাকে খাবার দিলেন, মাকে খাবার দিছে টাকা নেওয়ার জন্য, মানে মা তো বাপের হোটেল মায়ের হোটেলটা বৈশিষ্ট্য আছে, এই হোটেলে কিছু ফেরত যায় না, একবারই সব একবারে। মা যে খেতে দিলেন আমাকে, এটা হচ্ছে খাবার যে দিলেন, এটা কি, এটা হচ্ছে সম্পাদন কারক, কারণ সে এখানে কিছু ব্যাক চাইবে না, সে ঢাকা থেকে আসছে। কোথা থেকে আসছে, ঢাকা থেকে। এটা হচ্ছে কোন কারক, এটা হচ্ছে অপাদান কারক, কোথা থেকে। অধিকরণ কারক হচ্ছে কোথায় খেলছে, সে মাঠে খেলছে। এখন দেখো আমরা যে শব্দগুলো আন্ডারলাইন করলাম, এটা বাদেও কিন্তু আরো কিছু শব্দ আছে, তাহলে সেগুলা কি কোনো কারকের মধ্যে পড়বে না? নো, তারাও কিন্তু কারকের মধ্যে পড়বে। কিভাবে পড়বে দেখি, একটু আসি। রহিম কি পড়ে, এখানে বই কিন্তু কর্ম। আবার রহিম বই পড়ে, রাহিম বই পড়ে, এখানে রাহিম কিন্তু আবার হচ্ছে একটা কর্তা। আচ্ছা, এইভাবে প্রত্যেকটা বিষয় হচ্ছে এখানে কোনো না কোনো কারক, এবং কোনো কারক যদি ছয়টার মধ্যে না পড়ে তাহলে সম্বন্ধ বা সম্বোধন এই দুই জায়গায় পড়বে। তো এখান থেকে আমাদের সামনে এমসিকিউতে যেটা আসতে পারে সেটা হচ্ছে উদাহরণ দিয়ে বলে দিতে পারে কোন কারক বিভক্তি সহ নির্ণয় করো। এবং এই ব্যাপারটার জন্য আমরা প্রস্তুত হওয়ার জন্য আমরা আরেকটু সামনে বিভক্তি পড়ব। চলো আমরা একটু সামনে আগাই। এইখানটাতে বিভক্তি কি জিনিস দেখো, বাক্যের অন্তর্ভুক্ত একটি শব্দের সাথে আরেকটি শব্দের সম্পর্ক সৃষ্টি করার জন্য যে সকল বর্ণ বা যে সকল শব্দাংশ বা যে সকল বর্ণগুচ্ছ ব্যবহৃত হয়। কিরকম দেখো, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। আচ্ছা, পাগল কিনা বলে কেমন না, মানে একার যোগ করলাম। আচ্ছা, ছাগলে কিনা খায়, একার যোগ করলাম, মানে দেখো এ এ এর কোনো অর্থ আছে? এ এ তো অর্থ নাই। ছাগল যোগ এ ছাগলে, এটা কিন্তু একটা অর্থ প্রকাশ করতেছে, মানে ওর নিজের অর্থ নাই, ওয় শব্দাংশ ওয় বর্ণ ও কি কিন্তু যাই মন চায় তাই কোনো অর্থ নাই, কিন্তু সে অন্যের সাথে বসতে পারে। এগুলাকে আমরা বলছি হচ্ছে বিভক্তি। বিভক্তি হচ্ছে আবার দুই প্রকার, একটা হচ্ছে শব্দ বিভক্তি, আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি বা ধাতু বিভক্তি। শব্দ বিভক্তি হচ্ছে যখন সে নাম পদের সাথে বসে, ক্রিয়া বিভক্তি হচ্ছে যখন সে ক্রিয়ার সাথে বসে, তখন তাকে আমরা বলি হচ্ছে ক্রিয়া বিভক্তি। এরপরে কিন্তু সাধারণত কারক বিভক্তি নির্ণয় করার ক্ষেত্রে আমরা যে বিভক্তিটা ব্যবহার করি সেটা কিন্তু ক্রিয়া বিভক্তি নয়। যেমন ধরো রহিম ভাত খায়, আমরা দেখার চেষ্টা করি রহিমের এখানে বিভক্তি কি আছে। আমরা জানি প্রথম আবার শূন্য আছে, এই যে রহিম শূন্য আছে, এটা রহিম তো একটা নাম পদ, তাই না? তার মানে যেহেতু এই নাম পদগুলোর সম্পর্কই আমরা ক্রিয়াপদের সাথে নির্ণয় করার চেষ্টা করি, এবং যেহেতু নাম পদের বিভক্তি দেখি, তার মানে দাঁড়াচ্ছে খুব সিম্পল, সেটা হচ্ছে আমরা শুধুমাত্র শব্দ বিভক্তি বা নাম বিভক্তি ব্যবহার করি। এবং এই বিভক্তি হচ্ছে 7 প্রকার, আমরা সবাই জানি। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, তারপরে হচ্ছে পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী। এখন আমরা দেখি যে এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে এমসিকিউ। প্রথমে আসতে পারে বিভক্তি কি জিনিস, এইটা একটা এমসিকিউ। আবার হচ্ছে একটা এমসিকিউ আসতে পারে বিভক্তি কত প্রকার ও কি কি। এবং যদি প্রশ্ন কঠিন করার চেষ্টা করে তাহলে একটা ক্রিটিক্যাল প্রশ্ন চলে আসতে পারে, কারক নির্ণয়ের ক্ষেত্রে যে বিভক্তি ব্যবহার করা হয় সেই বিভক্তির নাম কি। এটা খুব ক্রিটিক্যাল কোশ্চেন, চিন্তা করে দেখো তার নাম কি। আসলে যেহেতু আমি এটাকে বললাম যে নাম পদের বা অন্য পদের সম্পর্ক ক্রিয়ার সাথে আমরা দেখার চেষ্টা করি, তার মানেটা তো ক্রিয়া না, ওটা কি নাম পদ। তার নাম পদের সাথে যে বিভক্তি যুক্ত হবে সেই বিভক্তি কি, সেই বিভক্তি হচ্ছে আমরা জানি শব্দ বিভক্তি বা নাম বিভক্তি।
যদি কোনো কারণে প্রশ্ন কঠিন হতে চায় এই প্রশ্নটা চলে আসতে পারে। এখন স্যার আমরা যদি একটু যাই আসলে এই বিভক্তিগুলা কি কি, এইখানে বোঝাবার কিছু নাই, এটা একদম মুখস্থ, এটা আমরা ছোটবেলা থেকেই মুখস্থ করে আসছে। আবার এখান থেকে প্রশ্ন নর্মালি আসে না, কারণ কারক বিভক্তি একসাথে প্রশ্ন দেয়, তারপর দিয়ে বুঝতে পারে যে এখে যে শূন্য অ আ এ বা রা এরা গুলি গুণ সমূহ কোন বিভক্তি। বিভক্তির আবার দুই প্রকার আছে, এক বচনের সাথে বসলে এক বচন, বহু বচনের সাথে বসলে বহু বচন। এখন এইখানে একটু প্যাচ আছে, দেখো তো, দ্বিতীয়তে কে রে এ রে, চতুর্থীতেও কে রে এ রে, মিলে গেল না ব্যাপারটা। তাহলে আমি যখন কে দেখব তখন কি আমি দ্বিতীয় বলবো চতুর্থ বলবো? এইখানে কথা হচ্ছে সম্প্রদান কারক হলে সেটা চতুর্থ, যেমন ভিক্ষুককে ভিক্ষা দাও। আবার যদি সেটা যদি সম্প্রদান কারক না হয় কর্মকারক হয় তখন সেটা হচ্ছে দ্বিতীয়। মানে সম্প্রদান কারক না হইলে সে চতুর্থ হবে না, চতুর্থী হবে না, মানে একদম লয়াল পার্টনারের মতো, ঠিক আছে। চতুর্থী তখনই হবে যখন সেটা সম্প্রদান কারক হবে। এইখান থেকে এই ধরনের প্রশ্নই আসতে পারে। আমরা এবার যাচ্ছি বিস্তারিত এক একটা কারক আলাপ করব। লেটস স্টার্ট উইথ কর্তৃকারক। খেয়াল করো তো স্যার, কর্তৃকারকের শব্দ হচ্ছে কর্তৃ, মানে কর্তা থেকে আসছে, ওই তোমাদের বাসায় প্রধান যে ওইটাই। তার মানে কর্তা কি করে, ক্রিয়া সম্পাদন করে। আচ্ছা, এই জায়গা থেকে কর্তা হতে পারে বেসিক্যালি কয় প্রকার, বেসিক্যালি হচ্ছে তিন প্রকার, দুঃখিত চার প্রকার। মুখ্য কর্তা, প্রযোজক কর্তা মানে নাটক বানায়, সিনেমা বানায়, প্রযোজ্য কর্তা সিনেমা মানে সিতারায় দিয়ে সিনেমা বানানো হয়, আর হচ্ছে একটা ব্যতিহার কর্তা। তাইলে আমরা একটু দেখি যে এইখানে এই মুখ্য কর্তা এবং হচ্ছে প্রযোজক কর্তা ব্যতিহার কর্তা তফাৎ কি। মুখ্য কর্তা বাবা একজন, আমি ভাত খাই আমি, মামুন সাঁতার কাটছে মামুন, তুমি পাস করি কোর্স দেখতেছো তুমি। কিন্তু যে একটু রাজনীতিবিদ যে নিজে কাম করে, মানে যে নাটক সিনেমা ডিরেক্টর অন্যের দেখ করায়, সে যে প্রযোজক। দেখো, মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন। আচ্ছা, এইখানে দেখো তো, মা কি দুধ খাচ্ছেন না, মা কি করতেছেন, শিশুকে খাওয়াচ্ছে, মানে মা এই প্রযোজনাটা করতেছে, এই জন্য এখানে মা হচ্ছে প্রযোজক কর্তা। আবার ধরো যখন কিনা আমি প্রযোজক কর্তার আলাপে যাব, এখানে শিশু হচ্ছে প্রযোজ্য কর্তা, কারণ খাচ্ছে কে, শিশু। যেমন ধরো রাখাল গরু চড়ায়, কে চড়ায়, রাখাল। রাখাল তো চড়ে না, চড়ায়, তাই না, কি চড়ে না, তাহলে গরু হচ্ছে এখানে প্রযোজ্য, চড়ে কিন্তু গরু। আচ্ছা, এরপর হচ্ছে ব্যতিহার কর্তা, দুই জিনিস একসাথে করে। যেমন ধরো ওই মানে তুমি আর তোমার পার্টনার, ধরো তুমি আমার তোমার হচ্ছে ছোট, ধরো তুমি এবং তোমার ছোট বোন, দুইজন ভাই বোন পিঠাপিঠি। আচ্ছা, পিঠাপিঠি ভাই বোন একত্র হয়ে ভদ্রে কোনো থাকে না, কখন থাকে, যখন বাপের মায়ের একটা সম্ভাবনা থাকে। তো এরকম যে মানে এরা একসাথে থাকবে না, বাট একসাথে আসে, তখন তারা ব্যতিহার। যেমন ধরো বাঘে মহিষে এক ঘাটে জল খায়, এই বাঘ আর মহিষ এক জায়গায় যাবে কোনোদিন না, বাট গেছে, তার মানে এটা হচ্ছে ব্যতিহার। সাপে আর নেউলেতে একসাথে থাকার কথা না, তার মানে এটা হচ্ছে ব্যতিহার। বাপ বেটায় মানে একসাথে ঝগড়া করার কথা না। আবার ধরো রাজায় রাজায় লড়াই, রাম রাবণে করে রণ উলখাগ্রার প্রাণন্ত, অথবা রাজায় রাজায় যুদ্ধ উলখাগ্রার প্রাণন্ত, মানে যখন কিনা ব্যতিহার বেসিক্যালি যখন কিনা হচ্ছে দুইটা বিপরীত বা কাছাকাছি বিষয় হচ্ছে, মানে এক ধরনের ডাবল সাবজেক্টের মতো, মানে কর্তা এখানে দুইটা, যে কর্তা এখানে দুইটা নাও থাকতে পারে। যেমন রাজায় যুদ্ধ করে, সমস্যা নাই তো, লিখছে কি রাজায় রাজায় যুদ্ধ, ঠিক আছে, সাপে নেউলে ঝগড়া, তো ওইটা চলে আসছে। এটা কেন বলছি, ব্যতিহার। এখন একটা এক্সাম্পল দেখি। স্যার দেখছেন কর্তৃকারকের ব্যাপারে কিন্তু যায় কিন্তু চতুর্থী নাই, কেন নাই, কারণ ওই যে চতুর্থী হচ্ছে লয়াল, সে সম্প্রদান ছাড়া কাউরে গনেও না, কারোর সাথে থাকেও না, সে সম্প্রদানের ব্যক্তিগত সম্পত্তি। এখন
প্রথমে আসছে প্রথমা, অ আ আ শূন্য, সুমন বই পড়ে। দ্বিতীয় বিভক্তি আমাকে যেতে হবে। দেখো সুমন কে বই পড়ে, সুমন বই পড়ে। কে বা কাকে, কাকে যেতে হবে, যেতে হবে আমাকে। তোমার দ্বারা এই কাজ হবে না, মানে কার দ্বারা। তৃতীয় এটা হচ্ছে কর্তা। আচ্ছা, পঞ্চমী দেখো আমা হতে হবে না এ কাজে সাধন। হ্যাঁ, আমা হতে এ কাজ হবে না সাধন, এইটা হচ্ছে দেখো কার হতে, আমা হতে মানে কর্তা। পঞ্চমী। ষষ্ঠী হচ্ছে করিমের যাওয়া হয়নি, এর আছে, এটা হচ্ছে আমার ষষ্ঠী বিভক্তি। সপ্তমীতে এ অতে, যেমন ধরো শিয়ানে শিয়ানে বেঁধেছে জগরা, গোড়ায় ঘাস খায়, বুলবুলিতে ধান পেকেছে, খাজনা দেব কিসে। এখানে দেখো শিয়ানে শিয়ানে যোগ হয়েছে এ, মানে সপ্তমী, কে শিয়ানে। গোড়ায়, কে গোড়ায়, এখানে বিভক্তি কি অ, অন্ত্যেষ্টিয় অ, নট অ। হ্যাঁ, অন্ত্যেষ্টিয় অ, এটা হচ্ছে সপ্তমী। এর পাশে তে কি স্যার, তে, তে হচ্ছে বুলবুলি তে, মানে এটাও হচ্ছে আমার সপ্তমী। তার মানে আমরা কর্তৃকারকের ব্যাপারটা ভালো করে দেখলাম। এখান থেকে প্রথম প্রশ্ন আসতে পারে কর্তৃকারক কি জিনিস, কর্তা কয় প্রকার, এবং কর্তার এই সংজ্ঞাগুলা, যে প্রযোজ্য কর্তা কোনটা, প্রযোজক কর্তা কোনটা, ব্যতিহার কর্তা কোনটা, মুখ্য কর্তা কোনটা। ওকে, এই এই প্রশ্নগুলো আমাদের পরীক্ষা আসতে পারে। পাশাপাশি হচ্ছে এই কারক বিভক্তি নির্ণয়। এরপরে যদি আমরা যাই কর্মকারক, কর্তা যাহা করে, তোমার ধরে পিটাইলেও ওইটা হচ্ছে কর্মকারক। ঠিক আছে, কর্তা তোমাদের পিটাইলেও ওটা কর্মকারক। যেমন দেখো কর্তা যা করে বা যাকে আশ্রয় করে। আচ্ছা, এটাকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তরটা পাবো। এখন কথা হচ্ছে বাপে যখন মাইরটা দেয় তখন মাঝে মাঝে দুইবার এক লগে দেয়, একটার দেয় একটার দেয় না, এমন কিন্তু হয়ও না। জানি না তোমরা মাইর খেয়েছো কিনা, আমরা মাইর খেয়ে বড় হয়েছি। এরকম কর্তা করতে গেলে দুইটা কর্ম চলে আসে। আবার দুইটা কর্ম আবার দুই রকম, একটা হচ্ছে ব্যক্তি আর একটা হচ্ছে বস্তু। কিরকম ব্যাপারটা দেখো, একটা হচ্ছে বস্তুবাচক আর একটা হচ্ছে ব্যক্তিবাচক। তাহলে দুইটা যেহেতু আছে তখন এটাকে আমরা বলি হচ্ছে কয়টা, দুইটা, মানে দ্বিকর্মক। এই জায়গা থেকে আবার তিন প্রকার, অকর্মক, সকর্মক, দ্বিকর্মক। অকর্মক মানে আকাইম্মা, কর্ম নাই। সকর্মক আছে, কয়টা আছে আল্লাহ মাহবুব জান। সকর্মকের ভিতরে যদি হয় দ্বিকর্মক আছে, আল্লাহ মাশাআল্লাহ দুইটাই আছে। এখন এটা কেমন দেখো, এখানে যদি আমরা একটু খেয়াল করি যে এক্সাম্পলটা, বাবা আমাকে জামা কিনে দিয়েছেন। বাবা তো কর্তা, কারে কিনে দিছে, আমারে কিনে দিছে। কি কিনে দিছে, জামা কিনে দিছে। তার মানে এইখানে কর্ম আমি দুইটা পাইয়া গেলাম। আচ্ছা, তাইলে মুখ্য হচ্ছে জামা, আচ্ছা গৌণ হচ্ছে আমাকে। কর্ম যখন দুইটা হবে তখন ব্যক্তি হয়ে যায় অগুরুত্বপূর্ণ, এই জন্য ব্যক্তির বলি গৌণ। ভাই জামাটা বেশি গুরুত্বপূর্ণ, জামা পাইছে আমি কেন, এটা দেওয়ার দরকার নেই। কিন্তু বস্তু হয়ে যায় গুরুত্বপূর্ণ, এই জন্য ওইটাকে আমরা বলি মুখ্য কর্ম। দ্বিকর্মক, এই যে এইটাই আমরা বলা, দ্বিকর্মকে ব্যক্তিবাচককে গৌণ কর্ম বলা হয়। আচ্ছা, এখন এইখানটাতে আমরা বেসিক্যালি দেখলাম, আচ্ছা কর্মকারকে কিন্তু চতুর্থী বিভক্তি হবে, মানে সম্প্রদান তো এত, মানে চতুর্থী বিভক্তি সম্প্রদানের প্রতি এত লয়াল, ও অন্য কোথাও যাবে না। আচ্ছা, এখন এইখান থেকে আবার প্রশ্ন কি কি আসতে পারে, প্রশ্ন আসতে পারে কর্মকারক বা কর্ম কি জিনিস। সেকেন্ড হচ্ছে কি দ্বারা প্রশ্ন করতে হবে, কি বা কাকে দ্বারা। থার্ড হচ্ছে অকর্মক, সকর্মক, দ্বিকর্মক, গৌণ কর্ম, মুখ্য কর্ম কি জিনিস, এবং এইটা কোনটা কি ধরা। তা আমরা তো এগুলো পারবো আশা করি, যে তার আলাপটা শুনলাম। এখন হচ্ছে আমরা যাব কোথায়, আমরা যাব আর একটা স্পেশাল কর্ম যাকে বলে সমধাতুজ কর্ম। মানে এরা হচ্ছে যমজ ভাই, এক জায়গা, মানে দেখতে একই রকম লাগে, কোনটা বড় কোনটা ছোট বোঝার কোনো উপায় নেই। আর বড় হলেও তো বেশি হবে না, 2 সেকেন্ড হবে, সরি 2 মিনিট বা 5-10 মিনিট, যাই হোক। ব্যাপারটা হচ্ছে দেখো এইখানটাতে আমরা সমধাতুজ মানে এক জায়গা থেকে আসছে। কিরকম দেখো, সে বেশ এক ঘুম ঘুমিয়েছে, কি কান্নাই না কাঁদলো, অমন নাচটাই না নাচলো। দেখো
ঘুম ঘুমিয়েছে, কান্না কাঁদলো, নাচ নাচলো। এই যে সমধাতু মানে একই ধাতু থেকে আসছে, এই জন্য এটাকে আমরা বলতেছি সমধাতুজ, মানে সমান ধাতু মানে সমান ক্রিয়ামূলের উৎস, এটাকে আমরা বলছি সমধাতুজ। এখন কথা হইতেছে আরেকটা স্পেশাল কর্ম আছে, যেটা বলা হয় উদ্দেশ্য কর্ম, আর একটা হচ্ছে বিধেয় কর্ম। বিভক্তিযুক্ত স্বাভাবিক কর্মকে বলে উদ্দেশ্য, বিভক্তিহীন হইলে ওটাকে বলি আমরা বিধেয়। যেমন ধরেন, তিনি আমাকে সত্যবাদী বললেন, আমাকে হচ্ছে উদ্দেশ্য। দুধকে মোরা দুগ্ধ বলি, হলুদকে বলি হরিদ্রা। দুধকে বলি দুগ্ধ, দুধকে কি আছে, বিভক্তি আছে। দুধকে বলি দুগ্ধ, বিভক্তি নাই বা শূন্য বিভক্তি আছে, এটাকে আমরা বলি বিধেয়। হলুদকে কি আছে, বিভক্তি আছে, এটাকে বলি উদ্দেশ্য। হলুদকে বলি হরিদ্রা, হরিদ্রায় আবার কি নাই, হরিদ্রায় নাই হচ্ছে বিভক্তি, তার মানে এটা হচ্ছে বিধেয়। এইখান থেকে এই কোশ্চেনগুলো আরো এক্সট্রা যোগ হইতে পারে, যে উদ্দেশ্য কর্ম কি জিনিস, বিধেয় কর্ম কি জিনিস, সমধাতুজ কর্ম কি জিনিস। হ্যাঁ, এখন হচ্ছে কর্মকারকের পরে আমি যাচ্ছি করণ। করণ মানে কারণ, রাখিতে হবে স্মরণ, বুঝেছেন তো? করণ মানে কারণ, রাখিতে হবে স্মরণ। কেমনে? কর্তা যে উপায়ে, যে কারণে, যে মাধ্যমে ক্রিয়া সম্পাদন করে তাকে বলছি আমরা করণ কারক। কেমন করণ কারক? এই করণ কারকের অর্থ কি, কারণে, যন্ত্র, সহায়ক বা উপায়। যেমন জেলেরা কোন কারণে, কোন মাধ্যমে, কোন যন্ত্রে, কোন সহায়, জাল। একইভাবে লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয়, লাঙ্গল। করণ কারকের আবার প্রকারভেদ আছে। করণ কারক বেসিক্যালি 3 প্রকার। কিরকম? উপায়, উপায়াত্মক, হেতু, কারণ, হেতার্থক, উপলক্ষণে। এইবার এসেছে উপায়াত্মক মানে কি, উপায়, যে উপায়, যে মাধ্যমে, যে ভাবে, এটা হচ্ছে উপায়াত্মক। যেমন মন দিয়া করো সবে বিদ্যা উপার্জন, অথবা তার বাঁশির সুরে ঘরে থাকা দায়। মন দিয়া করো সবে বিদ্যা উপার্জন, অথবা তার বাঁশির সুরে ঘরে থাকা দায়। এইখানটাতে মানে বাঁশির সুরে, উপায়, মন দিয়া উপায়, এই জন্য কে বলছে আমরা উপায়াত্মককরণ। এখন কি আসছে আমাদের হেতু বা কারণ। আনন্দে সে হাসতে লাগলো, শোকে সে বিহব্বল হয়ে গেল। এই যে হেতু, শোকটা বিহব্বল কেন, শোক। আবার হচ্ছে আনন্দ, হাসতে লাগলো কেন, আনন্দে, মানে এই যে হেতু, এই যে কারণ, এই যে কেন 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 হইলো, কেন হইলো, এই জন্য এটা বলি হেতার্থক। রইল বাকি হারাধনের এক ছেলে উপলক্ষণে। এইটা হচ্ছে লক্ষণ বোঝায়। যেমন শিকারি বিড়াল গোফে চেনা যায়। এই যে কিসে চেনা যায়, কোন লক্ষণে চেনা যায়, কোন চিহ্নে চেনানো যায়, সেটাও। যেমন এই যে আমি প্রায় সময় পাঞ্জাবি পরে হচ্ছে ক্লাস করাই তোমাদেরকে, হয়তো তোমরা বলবা এই পাঞ্জাবি দেখলে রফিক স্যার চেনা যায়, তাই না? এই যে যা দেখে তুমি চেনো, এইটা হইতেছে লক্ষণ, একে বলে উপলক্ষণে। যেমন হচ্ছে তুমি শিকারি বিড়াল চেনো গোপ দেখি। ওকে, এখান থেকে প্রশ্ন আসতে পারে এমসিকিউ, করণ অধিকরণ কারক, করণ কারক কাকে বলে, করণের অর্থ কি, করণ কয় প্রকার, এবং এইগুলার কোনটা কোন ধরনের করণ এবং সংজ্ঞা। এই কয়টা এমসিকিউই সর্বোচ্চ করণ কারক থেকে আমাদের পরীক্ষায় আসতে পারে। এখন আমরা চলে যাচ্ছি সম্প্রদান এবং অপাদান। আমার খুব পছন্দ সম্প্রদান কারক। কেন জানো? যদি কেউ আমার সম্প্রদান কারণ খুব ভালো লাগে, কারণ আমার কিছু দেওয়া লাগে না। কিন্তু আমার যদি কারোর সম্প্রদান করতে হয়, তাহলে আমার খুব ম্যাচ খারাপ হয়ে যায়, কারণ আমি তো আর পয়সা পাই না। যেমন ধরো সম্প্রদান কারক সম্প্রদান করে দিছে, এবার দান করে দিছে, আর কোনো সত্য হাতেই রাখলো না, তাকে বলছি আমরা সম্প্রদান কারক। এখন সম্প্রদান কারকে সব সময় কি হবে, সব সময় হবে চতুর্থী বিভক্তি, কারণ ওর সাথে ওই চতুর্থী বিভক্তির একটা আন্ডারগ্রাউন্ড কানেকশন আছে। বাপ আমি একদম খুব কাপল পেয়ার, হ্যাঁ, ও স্যার কথাই কবে না। ভিক্ষুককে ভিক্ষা দাও,
এখানে দেখো, বেলা যে পড়ে এলো জলকে চলো, বেলা যে পড়ে এলো জলকে চলো, মানে জলকে চলো, মানে জল আনতে চলো। এইটা হচ্ছে নিমিত্তার্থে চতুর্থী, সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়। এটা খুবই সহজ। যেমন সৎপাত্রে কন্যা দান করো, ভিক্ষুককে ভিক্ষা দাও, অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ, এরকম অনেক ধরনের অনেক সম্প্রদান কারকের উদাহরণ আছে। এর পাশে অপাদান, অপাদানে বেচারা হচ্ছে ধূপ করে পড়ে যাবে। কিরকম? কিছু গৃহীত জাত বিচ্যুত আরম্ভভীত উৎপন্ন ধূরীভূত রক্ষিত, মানে কিছু একটা হুট করে পড়বে। হ্যাঁ, এই যে হুট করে যে এত কিছু হয়ে গেল, যেখান থেকে হয় সেটাকে বলা হচ্ছে অপাদান কারক। অপাদান কারকে বেসিক্যালি হইতে, হাতে, দিয়া, থেকে, চেয়ে, এই অনুসর্গ বা এই বিভক্তিগুলা অনেক বেশি ব্যবহৃত হয়। আচ্ছা, এখন আমি এখান থেকে প্রশ্ন আসতে পারে সম্প্রদান কারক কি, অপাদান কারক কি, এখানে কোন কোন বিভক্তি হয়, এবং উদাহরণ থেকেই সম্প্রদান এবং অপাদান কারক নির্ধারণ করতে বলতে পারে। এই 5-6 ধরনের এমসিকিউ আমরা এখান থেকে প্রত্যাশা করতে পারি। এখন স্যার আমরা যাচ্ছি কোথায়? যাচ্ছি অধিকরণে। কিসে যাচ্ছি? অধিকরণ। অধিকরণ বেচারা থাকে কাল আর স্থান, মানে কামটা কই হইল, কোথায় হইল। ধরো এই যে পাশ করি, হ্যাঁ, শুটটা এখন করতেছে, এখন বেসিক্যালি রাত 3:30 বাজে, এই যে কাল, হ্যাঁ, এইটা হইতেছে আমার অধিকরণ। কোথায় বসে করতেছি? ওই যে নিচে অ্যান্টিবায়োটিকের লেখা আছে না, আমাকে ঠিকানা, ঠিকানায় বসে না, সরি, ঠিকানা দাঁড়ায় দাঁড়ায় করতেছি, রুমের মধ্যে বসে করতেছি না। এইটা কি? যে ঠিকানাটা হচ্ছে অধিকরণ কারক। এই অধিকরণ কারক আবার 4 ধরনের হতে পারে। তার আগে একটু এক্সাম্পল দেখি। বিকালে সূর্য ডুবে, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আকাশ ভরা তারা আর মেলা। অনেক উদাহরণ আছে। এরপরে আসি প্রকারভেদ। কয় প্রকার? 4 প্রকার। কালাধিকরণ, কালা কিন্তু ব্ল্যাক নয়, কালা মানে সময়। আধারাধিকরণ, আধার। বিষয়াধিকরণ, বিষয়। ভাবাধিকরণ কিন্তু ভাব। এটা মজা জিনিস দেখি, দেখাই। কালযোগ অধিকরণ, কালাধিকরণ। আধারযোগ অধিকরণ, আধারাধিকরণ। বিষয়যোগ অধিকরণ, বিষয়াধিকরণ। ভাবযোগ অধিকরণ, ভাবাধিকরণ। এখন স্যার কথা হচ্ছে, এই যে 4টার কথা বলতেছি আমরা, সেইখানে স্থান, আধার, কোন আধার? ঢাকায় বসবাস করেন, তার মুখে মধু অন্তরে বিষ। কোন জায়গায় বিষ? অন্তরে। হ্যাঁ, এর হচ্ছে আধার, স্থান। এরপর হচ্ছে বিষয়। কোন বিষয়? ইংরেজিতে ভালো, ইংরেজি বিষয়ে, অঙ্কে কাঁচা, বাঙালি সাহসে দুর্জয়। এই সাহসে কোন বিষয়? বিষয়াধিকরণ। তারপরে হচ্ছে ভাবাধিকরণ হচ্ছে, এবং ভাবাধিকরণে সবসময় সপ্তমী হয়, এটাকে বলা হয় মজা করে ভাবেই সপ্তমী বলা হয়। এবং এটা হচ্ছে যখন অন্য কোনো রূপ প্রকাশিত হয়, যে ক্রিয়াবাচক বিশেষ্য যদি অন্য কোনো রূপ প্রকাশিত হয়, তখন থেকে আমরা ভাবাধিকরণ বলি। যেমন সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, কান্নায় শোক মন্দীভূত হয়। ওকে, এখন আমরা যাচ্ছি একটা এমসিকিউ। তার আগে স্যার এখান থেকে প্রশ্ন আসতে পারে আধারিত অধিকরণ কারকের সংজ্ঞা, তারপর হচ্ছে কয় প্রকার, কি কি, এদের সংজ্ঞা কি, এবং কোনটা কোন ধরনের অধিকরণ কারক, এগুলোই আসতে পারে। নাও আমরা এখন মুভ করব এমসিকিউতে। সে কলম দিয়া লেখে, এই কলম কি? সে যে বলছিলাম না, কলম কি কর্তা? হ্যাঁ, নিজে লেখে, লিখতে পারে না। আচ্ছা, কলম কি কর্ম? মানে আমি কি কলম, মানে কলম কেমন কর্ম হয় রে ভাই? কলম তো কর্ম না, তাই না? কারণ কি? কারণ মানে কাকে দিয়ে প্রশ্ন করলে পাবো না। আচ্ছা, অধিকরণ এটা কি স্থান না কাল না পাত্র? কিছুই তো না। তাহলে রইল কি? কি দিয়া লেখে, কোন উপায়ে লেখে, কোন পদ্ধতি অবলম্বন করিয়া লেখে, এই জন্য এটাকে আমরা বলছি করণ কারক। ওকে স্যার, তাহলে আমরা একটা স্যাম্পল এমসিকিউ দেখে ফেললাম, এবং আমরা যেটা দেখলাম যে এই যে কারক, যেটা নিয়ে আমরা অত্যন্ত আতঙ্কে থাকি, সেই কারকের জায়গা থেকে কোন কোন প্রশ্ন পরীক্ষায় আসতে পারে,
এবং সেগুলোর উত্তর কি হবে? পাশ করে অ্যান্টিবায়োটিকের সাথে থাকো বাংলা দ্বিতীয় পত্রে। আমরা বিশ্বাস করি তোমরা শুধু পাশই করবে না, বরং তোমরা এই কোর্সের মাধ্যমে তোমাদের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত বিষয় পড়ার সুযোগটি পাবে। চলো শুরু করি। বাক্য হইতে হইলে ভাষার বিচারে কয়টা গুণ থাকতে হয় জানেন স্যার? 3টা গুণ থাকতে হয়। একটা হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি, আর একটা হচ্ছে যোগ্যতা। আকাঙ্ক্ষা হচ্ছে আকাঙ্ক্ষা, কিসের আকাঙ্ক্ষা? একটার পর একটা শোনার আকাঙ্ক্ষা, শেষ হওয়ার আকাঙ্ক্ষা। যেমন ধরো আমি যদি বলি যে আমি ভাত খেয়ে, আকাঙ্ক্ষা মিটে নাই ভাই, খেয়েটা কি? আমি যদি বলি আমি ভাত খেয়ে বিশ্ববিদ্যালয়ে যাব, তাও ঠিক আছে, বুঝছি, আকাঙ্ক্ষা শেষ। তাহলে প্রথমটা আকাঙ্ক্ষা শেষ হয় না, পরটা আকাঙ্ক্ষা শর্তটা পূর্ণ হয়েছে। সেকেন্ড হচ্ছে আসক্তি বা ক্রম। আমি যদি উল্টাপাল্টা শব্দ লিখি, তাইলে উল্টাপাল্টা শব্দে কি কোনো ভাব প্রকাশ করবে? ধরো আকাশে গরু ওড়ে, সরি এভাবে যদি বলি আকাশে গরু চড়ে, মাঠে পাখি উড়ে, হবে? হবে না। বলতে হবে আকাশে পাখি উড়ে, মাঠে গরু চড়ে, তাইলে না হয় একটা ভাব আইলো, তাই না? এটাকে বলতেছি আমরা আসক্তি। আচ্ছা, এরপরে হচ্ছে যোগ্যতা। মানে ও মানে অযোগ্য কোনো কিছু বলে হইতো না, যোগ্যতা। এরপরে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, গুরু চণ্ডালী। মানে তৎসম শব্দের সাথে যখন আমি তৎসম মানে তাহারা সমান, কাহারা সমান, সংস্কৃতের সমান, সংস্কৃত থেকে যেগুলো নিয়ে আসছি আমরা, এর সাথে যখন দেশি জন ব্যবহার করি, তখন গুরু সাহেবের চণ্ডালী হয়। মানে এই গুরু সাহেবের যে চণ্ডালী হইতেছে, এইটাকে বলতেছে আমরা গুরু চণ্ডালী দোষ। যেমন ধরো গরুর গাড়ি, সব দাহ মরা পড়া, এইখানটাতে যদি আমি লিখি গরুর শকট, হবে গরুর গাড়ি, তাই না? আবার যদি লিখি সব দাহর জায়গায় লিখি সব পোড়া, হবে? হবে না। তারপর মরা দাহ, এগুলো কিন্তু হচ্ছে না। মানে মরা দাহর জায়গা হবে মরা পোড়া, মানে তৎসমর সাথে তৎসম, অথবা দেশির সাথে দেশি। আমি যখন একটার সাথে জোড়া দিতে চাই, মানে ওই যে একটা খিচুড়ি মার্কা জিনিস করতে চাই, তখন ওই গুরু চণ্ডালিতে পড়ে, ওটারে বলতেছি গুরু চণ্ডালী। তো চলো এখানে প্রশ্ন কি আসতে পারে? প্রথম প্রশ্ন হচ্ছে কয়টি গুণ? 3টি গুণ। সেকেন্ড হচ্ছে কি কি? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এবং আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা কি জিনিস, উদাহরণ সহ আবার এমসিকিউ। শেষটা হচ্ছে গুরুর চণ্ডালী কি, তাই না? মানে গুরু চণ্ডালী কি? উল্টাভাবে বলতে গেলে যখন কিনা তৎসমের সাথে দেশি শব্দ একসাথে ব্যবহার করা হয়, তখন যে ভুল হয় বা যে দোষ হয়, সেই দোষটার নাম হচ্ছে গুরু চণ্ডালী। ওকে, আচ্ছা, এখন আমরা যাচ্ছি যৌগিক বাক্যের গঠন এবং হচ্ছে রূপান্তর। দেখেন স্যার, সরল সরল, মাঝখানে সংযোজক, সরল আর থাকবে না যদি অভ্যায় দ্বারা এই সংযোজনটা করা হতে হয়। কেমনে? সে ভালো ছাত্র এবং সে পরিশ্রমী, মানে এইটা সে ভালো ছাত্র, সে হয় ভালো ছাত্র, সে হয় পরিশ্রমী, মাঝকে যোগ করে ফেলছে। আবার জটিল সংযোজক জটিল, তখনও সেটা আবার যৌগিক হয়ে যেতে পারে যদি অভ্যায় দ্বারা সংযোজক বা অভ্যায় দ্বারা যুক্ত করতে পারে। যেমন যখন ডাকলাম তখন এলে না, এই একটা অংশ দেখো। আবার যখন এলে তখন সব শেষ, মানে দুই জটিলের মাঝখান দিয়ে আটকাই দিচ্ছে, দ্যাট ইজ একই দোষ। এরপরে যখন আমি দেখো কামড়া, সরল সরল, জটিল জটিল,
সরল জটিল, জটিল সরল, মানে সংযোজন করলে ওইসে কাম ও সারা ও ও ও হয়ে গেছে যৌগিক, ও আর নাই মানুষের কাতারে। যেমন ধরো সরল জটিল, সে বুদ্ধিমান কিন্তু সে এসেছিল সে বোকা, সে ভুল করেছে পার পেয়েছে কিন্তু নির্দোষ শাস্তি পেল, মানে জটিল এবং সরল। তা আমরা একটা এক্সাম্পল দেখলাম। এখান থেকে প্রশ্ন খুব সিম্পল, যে কোন এটি কোন বাক্য, সরল, যৌগিক না জটিল। আচ্ছা, এরপরে আসি রূপান্তর। সরল থেকে জটিল, সরল থেকে যৌগিক, যৌগিক থেকে সরল, যৌগিক থেকে জটিল, জটিল থেকে যৌগিক, জটিল থেকে সরল। কত যে নিয়ম, কিন্তু এগুলো খুব সোজা। যেমন কর্তা ও সমাপিকাকে অপরিবর্তিত রেখে সাপেক্ষবাচক সর্বনাম দিয়ে, যেমন সে অপরাধ করায় শাস্তি পেল, এটাকে যদি আমি লিখি ভাবে, যখন সে অপরাধ করলো তখন সে শাস্তি পেল, শেষ। আবার সরল থেকে যৌগিক, সে ভরসা দিল, দিলেও সাহস হলো না, মানে ভাগ করে দিলাম, সে ভরসা দিল কিন্তু সাহস হলো না। যৌগিক থেকে সরল, একটা ম্যানেজ করে দিলাম, যেমন সে দরিদ্র কিন্তু সৎ, সে দরিদ্র হলেও সৎ। যৌগিক থেকে জটিল, সাপেক্ষ সূচক অব্যয় ব্যবহার করলাম, আমাকে ডাকো তাহলে আসব, যদি আমাকে ডাকো তাহলে আমি আসব। আচ্ছা, এরপরে জটিল থেকে যৌগিক, অপ্রধান বাক্যকে স্বনির্ভর করা, যেহেতু বৃষ্টি হলো তাই খেলায় দেরি। আবার জটিল থেকে, এটা হচ্ছে বৃষ্টি হলো তাই খেলায় দেরি। জটিল থেকে সরল, যদিও সে ধনী তবু সে অসুখী, মানে ধনী হয়েও সে অসুখী। তা আমরা মোটামুটি রাফলি এই রূপান্তর বা ট্রান্সফরমেশনটা দেখলাম, যে একটা ফর্ম থেকে বাক্যকে আমরা কিভাবে অন্য একটা ফর্ম, মানে এক রূপ থেকে অর্থ অপরিবর্তিত রেখে, মূল ভাব অপরিবর্তিত রেখে অন্য একটা ফর্মে কিভাবে নিতে পারি। সো এইবার আমরা চলে যাই একটা এমসিকিউতে, অ্যান্ড আমাদের আলাপ এখানে শেষ হবে। যে নিচের কোনটি সরল বাক্য, সে স্কুলে যায়, একটা সমাপিকা ক্রিয়া, একটা কোনো অসমাপিক ক্রিয়া নাই, একটা কর্তা একটা কর্ম, আর কোনো কথা নাই, সে হচ্ছে সরল বাক্য। আচ্ছা আচ্ছা, এর মাধ্যমে বেসিক্যালি আমরা বাংলা ব্যাকরণের একটা বেশ বড় অংশ কভার করলাম। তো তোমাদের সামনে পরীক্ষা, তোমরা যে আরো বিস্তারিতভাবে জানতে চাও, পাশ করে অ্যান্টিবায়োটিকের শীটগুলো দেখো। আমরা সবাই বিশ্বাস করি যে তোমরা পাশ করে সাথে থাকো এবং ন্যূনতম পড়াশোনা করো। তুমি এখনো যে সামনে সুযোগগুলো রয়েছে সেখানে তুমি অবশ্যই ভালো করবে এবং তুমি তোমার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে, মানে কাঙ্ক্ষিত শিক্ষা প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত বিষয় পড়ার সুযোগটি পাবে। সবার জন্য শুভকামনা। পাশকরির যে এই অ্যান্টিবায়োটিক সিরিজে তোমাদের অংশগ্রহণের জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্রষ্টা তোমাদের মনের আশা পূর্ণ করো। খোদা হাফেজ।